100.1 FM গোল্ড প্রচার তরঙ্গে এই মুহূর্তে আরোগ্য স্টুডিওতে আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা আর আমার সঙ্গে মৌসুমী। আর সেই সঙ্গে আরোগ্য অনুষ্ঠান মানেই আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তারবাবু। আমাদের সঙ্গে আজ রয়েছেন অধ্যাপক ডাক্তার ক্ষেত্রমাধব দাস, কনসালটেন্ট ফিজিক্যাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন বিশেষজ্ঞ। আর আজ তাকে পেয়ে আমাদের বিষয়টা থাকছে দৈনন্দিন জীবনে সফট টিস্যুর সমস্যা। একদমই তাই। আর এই দৈনন্দিন জীবনে সফট টিস্যুর যে সমস্যা সেগুলো তো জানবো, কিন্তু আমাদের সফট টিস্যু কোনগুলো সেটা প্রথম জানবো। কিন্তু আমরা শুধু জানবো এমনটা তো নয়, বন্ধুরাও জানবেন। জানবেন কিভাবে? জানবেন বিভিন্ন মাধ্যমে। সেটা হচ্ছে 22488085 এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। 9903059992 এই নাম্বারে আপনি যেটা পারেন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারেন, এসএমএসও করতে পারেন। আর এছাড়া আমাদের ফেসবুকের লাইভ কিন্তু শুরু হয়ে গিয়েছে, মানে দুটো পেজ থেকে, যেটা হচ্ছে 100.1 FM গোল্ডের পেজ সেখানে, এবং তার সাথে আকাশবাণী কলকাতা। একদম তাই, সেখানে আমাদের যে ফেসবুক লাইভটা শুরু হয়ে গিয়েছে সেখানে সরাসরি এসেও কিন্তু হুম। আপনি প্রশ্ন রাখতে পারেন। একদম। কিন্তু জেনে নেবো যে সফট টিস্যু মানে কি, মানে কোন বিষয়ে আপনি প্রশ্ন রাখবেন যারা বুঝে উঠতে পারছেন না। মানে বেসিক্যালি সফট টিস্যুটা কি? সবার আগে জানতে হবে, কারণ আজকের বিষয়টা হচ্ছে সফট টিস্যুর, দৈনন্দিন জীবনে সফট টিস্যুর সমস্যা। মূলত আমাদের হাঁটা চলা বা মুভমেন্ট, হাত পা নাড়াচাড়া অথবা পশ্চার মেনটেন করার জন্য, সেটা দাঁড়ানো হতে পারে, বসা হতে পারে, শোয়া হতে পারে, যে কোনো জিনিসের জন্য আমাদের যে সব অঙ্গ প্রত্যঙ্গ দরকার তার কাঠামোটা তৈরি হয় হার্ড টিস্যু দিয়ে, অর্থাৎ বোন এবং কার্টিলেজ, অস্থি এবং তরুণাস্থি। কিন্তু তার বাইরে যেগুলো আসল কাজ করে, সারাক্ষণ সংকুচিত প্রসারিত হয়ে, সেগুলো হচ্ছে মূলত সফট টিস্যু বা জয়েন্টের স্টেবিলিটি প্রোভাইড করে। অর্থাৎ দেখুন, মাসল, পেশি সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা সেই কিন্তু আমাদের সবকিছু কাজ করায়, সমস্ত রকম পশ্চার মেনটেন করতে সাহায্য করে। হার্টটা তো কাঠামো তৈরি করে দিল, হার্ড টিস্যু। এরপর সেই মাসল বা পেশি, তার সঙ্গে রয়েছে টেন্ডন। টেন্ডন মানে পেশির যে শেষ অংশটা সরু দড়ির মতো হয়ে গিয়ে হাড়ের সঙ্গে যুক্ত হয়, তাকে বলে টেন্ডন। আছে লিগামেন্ট। লিগামেন্ট মানে দুটো হাড়ের মধ্যে যে সরু দড়ির মতো অংশ থাকে, দুটো হাড়কে যে যুক্ত করে, সেই লিগামেন্ট। এর সঙ্গে আরো একটা জিনিস আছে, এইগুলো খুব প্রচলিত, যে মাসল, টেন্ডন, লিগামেন্ট। কিন্তু আর একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে প্রায় আমাদের পেশিগুলোকে, পেশির তন্তুর চারপাশে পেশির গোছাগুলোকে, পেশি তন্তুর গোছাগুলোকে একটা জাল দিয়ে তৈরি আবরণের মতো একটা জিনিস দিয়ে ঢাকা থাকে, সেটার নাম ফেসিয়া। এই ফেসিয়াও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের কাজের ক্ষেত্রে, এবং এই ফেসিয়া থেকে আবার অনেক সফট টিস্যুর সমস্যা, সফট টিস্যুর রোগও তৈরি হয়। এছাড়া আছে বার্সা। বার্সাটা কি? মানে আমাদের জয়েন্টের সঙ্গে, হাড়ের সঙ্গে যাতে টেন্ডন, লিগামেন্টের বেশি ঘষাঘষি হয়ে সেগুলো না ছিঁড়ে যায়, মাসল ছিঁড়ে না যায়, সেই জন্য ফ্রিকশন কমানোর জন্য কিছু জলীয় পদার্থ ভর্তি প্যাকেটের মতো জিনিস থাকে, কনুইয়েও থাকে, হাঁটুতেও থাকে, গোড়ালিতেও থাকে, তাকে বলে বার্সা। তো এইগুলো হচ্ছে মূল সফট টিস্যু। এর বাইরে জয়েন্টের মধ্যে কোনো জয়েন্টের মধ্যে মেনিসকাস, কোথাও একটু জয়েন্ট ক্যাপসুল, সাইনোভিয়াম, এগুলো আছে, এগুলো সফট টিস্যু। তবে মূলত এই যে স্ট্রাকচারগুলো বললাম, এখান থেকেই আমাদের দৈনন্দিন জীবনের সফট টিস্যু সমস্যাই বলুন বা খেলাধুলো করতে গিয়ে সফট টিস্যুর সমস্যা বলুন, এগুলো থেকেই তৈরি হয়। এবার সেটাতেই যাব, যে দৈনন্দিন জীবনের কাজের জন্য এই সফট টিস্যুর কি কি সমস্যা হতে পারে? উত্তরটা কিন্তু অনেক বড় হবে, কারণ আপনার প্রশ্নটা হচ্ছে দৈনন্দিন জীবনের কাজের জন্য সফট টিস্যুর কি কি সমস্যা হতে পারে। যদি প্রশ্নটা হতো যে দৈনন্দিন জীবনের কাজের জন্য কি কি সমস্যা হতে পারে না, তাহলে খুব ছোট্ট উত্তরটা হতো। হ্যাঁ, একদম। কারণ সফট টিস্যু অবশ্যই, কারণ প্রথমত আমাদের চোটাঘাতজনিত সফট টিস্যুর সমস্যা হতে পারে। সেটা হঠাৎ করে মাসল স্ট্রেন হলো, লিগামেন্ট এবং টেন্ডনের স্প্রেন হলো, মাসল এবং টেন্ডনের স্ট্রেন হলো, লিগামেন্টের স্প্রেন হলো, হঠাৎ করে পা মুচকে গিয়ে, হঠাৎ করে কাজ করতে গিয়ে, ঘাড় ঘোরাতে গিয়ে, আমাদের সবারই হয়। হুইপ্ল্যাশ কদিন আগে শুভমান গিলের খেলতে গিয়ে ক্যাচ ধরতে গিয়ে হলো, সেটা কিন্তু সফট টিস্যু, হাড়ে কিছু হয়নি। তো সফট টিস্যুর সমস্যা হলো অ্যাকিউট, সেগুলো তো আছেই। এরপর দৈনন্দিন জীবনে সেই কাজগুলো আমরা করি, দৈনন্দিন জীবনে ঘাড় ঘুরিয়ে কাজ করি। সবাই ক্যাচ লুপতে গিয়ে সবার ওরা হুইপ্ল্যাশ হয় না, কিন্তু হঠাৎ করে গাড়ি চালাতে গিয়ে পেছনে কাউকে কেউ ডাকলো, হঠাৎ করে তাকালাম, সেক্ষেত্রে হুইপ্ল্যাশ হতে পারে। এই ধরনের সমস্যাগুলো হয়। হঠাৎ হাঁটতে গিয়ে, দৈনন্দিন জীবন, আমি কিচেন থেকে বাইরে বেরোতে গিয়ে হঠাৎ ওখানে আমার হাঁটুটা ঘুরে গেল, তাতেও সমস্যা হতে পারে। এগুলো গেলে অ্যাকিউট ইনজুরি। কিন্তু এর বাইরে যেগুলো বেশিরভাগ আছে ক্রনিক, অর্থাৎ দীর্ঘদিন ধরে
একই রকম ভাবে হচ্ছে, সেগুলো কি কি সফট টিস্যুর? সেগুলো কেন হয়? মূলত হয় একই কাজ বারবার করার জন্য, রিপিটেটিভ মুভমেন্ট, আচ্ছা। একই কাজ দীর্ঘ সময় ধরে একইভাবে করার জন্য, খারাপ পশ্চার মেনটেন করার জন্য, ভুল বালিশ, ভুল গদি ব্যবহারের জন্য, ঠিকভাবে বসা, ওই যে খারাপ পশ্চার মেনটেন করার জন্য বললাম, ঠিকভাবে বসা, দাঁড়ানো, শোয়া সবই কিন্তু তার মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে? এমনকি ঠিকভাবে জুতো না পরার জন্যেও, ঠিকভাবে না হাঁটার জন্যেও, এবং এবং যে কোনো ক্ষেত্রে, যে কোনো বয়সের, যে কোনো পেশার মানুষের এটা হয়। অর্থাৎ এই নয় যে হঠাৎ করে আমরা মোবাইল খুব ব্যবহার করছি বলেই এখন সফট টিস্যু, এটা একটা ধারণা বাজারে চলছে যে সফট টিস্যুর সমস্যা হয়, হঠাৎ করে আমরা খুব কম্পিউটারে কাজ করছি বলেই হচ্ছে, তা নয়। উল বুনতে বুনতেও কিন্তু সেই কম্পিউটারের কাজের সেই সমস্যাগুলো হয়। রান্না করতে গিয়েও কিন্তু সেটা হতে পারে, হতো এতদিন ধরেও। এবার কি কি ধরুন, ঘাড়ে একভাবে ঘাড় রাখার জন্য, এবং এখনকার দিনে অবশ্যই কম্পিউটারে অনেকক্ষণ কাজ করার জন্য, মোবাইল দীর্ঘক্ষণ ব্যবহার করার জন্য আমাদের যেমন মাসেল স্প্যাজম বাদ দিয়ে স্টিফনেস অফ মাসেল, মায়োফেশিয়াল পেন সিনড্রোম, বলা হয় কম্পিউটার নেক বা টেক্সট নেক, আপার কার্ভড সিনড্রোম, সামনের দিকটা ঝুঁকে, ঘাড় ঝুঁকিয়ে থাকে, যার ফলে ক্রমাগত থাকতে থাকতে মাসেল ফেশিয়া, ওই যে বললাম, সেগুলো জট পাকিয়ে যায়, মায়োফেশিয়াল পেন সিনড্রোম তৈরি হয়। বারবার কাঁধের ওপরে কাজ করতে গিয়ে বা রিপিটেটিভ মুভমেন্ট করতে গিয়ে, ওজন তুলতে গিয়ে আমাদের কাঁধে অনেক সমস্যা তৈরি হয়, রোটেটর কাফ টেন্ডিনোপ্যাথি হয়, ইম্পিঞ্জমেন্ট সিনড্রোম হয়, বিসিপিটাল টেন্ডিনাইটিস হয়, কনুইয়ে একই কাজ বারবার করতে গিয়ে বা ভুল পশ্চারে কাজ করতে গিয়ে আমাদের, বিশেষ করে যাদের রিপিটেটিভ মুভমেন্ট হয়, ধরুন একজন স্কাল্পচার, তার বারবার শ্রেণী হাতুড় দিয়ে কাজ করতে হচ্ছে, বা এই ধরনের অনেক কাজ। আমি একটা উদাহরণ দিলাম, রান্না করতে গিয়ে অনেক সময় বহুক্ষণ খুন্তি নাড়াতে গিয়ে, যারা প্রফেশনাল রাঁধুনি তাদের ক্ষেত্রে এটা হয়, টেনিস এলবো, গলফার্স এলবো, রিস্টে একই সমস্যা। রিস্টের সমস্যা কিন্তু এখন হঠাৎ করে বেড়ে গেছে, আগেও হতো, ডিক ওয়ারভ্যান সিনড্রোম বহু মানুষের ক্ষেত্রে আমরা দেখতাম, কিন্তু এখন তার সঙ্গে যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপাইটিস, তার পাশের টেন্ডনটার সমস্যা, কার্পাল টানেল সিনড্রোম, ট্রিগার ফিঙ্গার। এরপর চলে আসি পিঠে, সেখানে রম্বয়ের মাসেলের কি বলবো, স্প্যাস্টিসিটি বলা ঠিক হবে না, টাইটনেস হয় ওই একই রকম ভাবে, ক্রমাগত একই রকম ভাবে রং পশ্চারে কাজ করতে করতে। কোমরে এলে মেকানিক্যাল ব্যাক পেন, কোমরের জন্যও এই স্লাউচিং, এই সামনে ঝুঁকে কাজ করার জন্য কোমরে সেখানে সমস্যা হয়, মেকানিক্যাল ব্যাক পেন যেমন হয়। বাটাকে পিরিফর্মিস সিনড্রোম, ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোম, সেটা আবার দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে কাজ করার জন্য বা ভুল পদ্ধতিতে হাঁটা চলার জন্য, একদিকে বেশি চাপ দিয়ে দাঁড়ানোর জন্য, ইত্যাদির জন্য। হাঁটু গেড়ে বসার জন্য বারবার, অথবা হাঁটুর ওপর ভর দিয়ে বসা, মানে হাঁটু মুড়ে বসা বা হাঁটু গেড়ে বসা, নীল ডাউন, সেই কাজের জন্য আমাদের অনেকগুলো সমস্যা হয়। কোয়াড্রিসেপস টেন্ডিনোপ্যাথি হয়, প্যাটেলার টেন্ডিনোপ্যাথি হয়, এবং কোয়াড্রিসেপস ওখানে প্রিপ্যাটেলার বার্সাইটিস হয়, যে বার্সের কথা বলছিলাম। ভুলভাবে চলার জন্য বা কারোর যদি ফ্ল্যাট ফুট থাকে তাদের ক্ষেত্রে এগুলো বেশি হয়, বা ভুল জুতো পরার জন্য, দীর্ঘক্ষণ হাঁটার জন্য, ভুল জুতো পরে ছোটা, দৌড়নো, জিম করার জন্যে প্ল্যান্টার ফেশিয়াইটিস হয়। প্ল্যান্টার ফেশিয়ার ওই পায়ের তলায়, গোড়ালির তলায় ব্যথা, পেছন দিকে ব্যথা হয়, টেন্ডো অ্যাচিলিস টেন্ডিনোপ্যাথি হয়। ঠিক আছে? এবং ওখানেও আপনার বার্সাইটিস হয়, নটনস মেটাটার্সালজিয়া, এক ধরনের নার্ভ এন্ট্রাপমেন্ট, যেমন হাতে বললাম কার্পাল টানেল সিনড্রোম। এই সমস্ত কিন্তুই হতে পারে, এবং মজার ব্যাপার হচ্ছে এইগুলো এত বেশি কমন, এবং আজকের যুগে ওই কাজের ক্ষেত্রে ওই একটা অফিস সিনড্রোম বলে এখন একটা নতুন রোগই বলা হচ্ছে, অফিস সিনড্রোম। সেগুলো কিন্তু এই ঘাড় থেকে কোমর পর্যন্ত হাত নিয়ে যতগুলো বলে গেলাম, সবগুলো একসঙ্গে ওই অফিস সিনড্রোমে হতে পারে। মানে দীর্ঘক্ষণ ধরে আমি অফিসে কাজ করে যাচ্ছি, আপনারাও দীর্ঘক্ষণ ধরে এরকম ভাবে বসে থেকে সারাক্ষণ আপনাদের প্রোগ্রাম করতে হয়, এটাও আপনাদেরও অকুপেশনাল হ্যাজার্ড। আচ্ছা, আমাদের অলরেডি একটা প্রশ্ন এসেছে আমাদের ফেসবুক কমেন্ট সেকশনে। সেখানে একজন বলছেন যে ব্ল্যাকবোর্ডে দীর্ঘক্ষণ লেখার সময় হাত অবশ্যই মানে হাতে ব্যথা হয়, তো সেটা কি কোনো টিস্যুর সমস্যা? স্বপন কুমার মণ্ডল প্রশ্ন করেছেন। হাতে ব্যথা হয় বলতে, হাত বলতে আবার বাংলায় সাধারণভাবে কাঁধ থেকে শুরু করে আঙুল পর্যন্ত গোটা অংশটাকেই বলা হয়, কিন্তু মেডিকেলি আমরা হাত বা ইংরেজিতে হ্যান্ড বলতে বুঝি কবজির পরের অংশটুকু। এবার কোথায় হচ্ছে সেটা বুঝতে হবে। যেখানেই হোক, যদি বেশিক্ষণ ধরে লিখতে হয়, সেটা সফট টিস্যুর সমস্যা
অথবা নার্ভের সমস্যা। নার্ভও এক ধরনের সফট টিস্যু, কিন্তু আমরা সফট টিস্যুর সমস্যা বলতে যেই রোগগুলোকে ধরি তার বাইরে, অর্থাৎ হয় সফট টিস্যুর সমস্যা অথবা নার্ভের সমস্যা অথবা নার্ভ রুটের সমস্যাও হতে পারে। সার্ভাইকাল স্পাইন থেকে যে জায়গা থেকে নার্ভের রুটগুলো বেরোচ্ছে সেখানে যদি কোনো কারণে কম্প্রেশন হয়, সেটা ডিস্ক ডিজেনারেশন হতে পারে বা প্রোল্যাপস ডিস্ক হতে পারে, ইত্যাদি ইত্যাদি কারণে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যথাটা হতে পারে। আচ্ছা, দাঁড়িয়ে থেকে তো আপনি বলছিলেন দাঁড়িয়ে থাকার ফলে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়, কিন্তু যাদের ধরুন এই যে বসে থাকার কাজ, যে দীর্ঘক্ষণ ধরে বসেই আছে, মানে সে উঠতে পারছে না, তারা কি করবে? মানে যদি কোন রকম, যাতে না কোন রকম সমস্যা হয়, বা কি কি হতে পারে এটা মানে থেকে প্রিভেন্ট সমস্যা? করার জন্য কি একদম করা একদম প্রিভেন্ট এবং কি 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 হয় কি হয় সেটা- দীর্ঘক্ষণ বসে থাকার জন্য আমি একটু আগে বলেছি, সেটাকে বলেছি। অল্প করে ছুঁয়ে যাচ্ছি। হ্যাঁ। যে আমার এখানে গ্রেটার ট্রকেন্টার পেন সিনড্রোম হতে পারে, অর্থাৎ হিপের বাইরের দিকে ব্যথা হতে পারে, বাটাকে যেখানে আমরা বসলে চেয়ারটা লাগে সেই জায়গায় ইসচিয়াল বার্সাইটিস হতে পারে, পিরিফর্মিস সিনড্রোম হতে পারে, লো ব্যাক পেন হতে পারে। কিন্তু এগুলোকে প্রতিহত করার ব্যাপার অবশ্যই যে কোনো কাজই হোক না কেন, সেই কাজের মধ্যেও কিন্তু আমাদের এমনভাবে করতে হবে যে অন্তত আধ ঘন্টা ছাড়া ছাড়া একবার উঠে দাঁড়াবো, খুব অল্প সময়ের জন্য। সেটা কিন্তু সম্ভব, সেটা সম্ভব, নিজের ইচ্ছায় সম্ভব, এবং একই সঙ্গে যেখানে কাজ করছে তার কর্তৃপক্ষের সহযোগিতা, এই দুটো কিন্তু খুব দরকার। আজকের যুগে কিন্তু এই আর্গোনমিক্যাল এনভায়রনমেন্টটা তৈরি করা এবং এই জিনিসটা অনেক কোম্পানিতে এনফোর্স করা হচ্ছে যে আপনারা কাজ করতে করতে মাঝে মাঝে উঠে দাঁড়ান, একবার অন্তত 2 ঘন্টা ছাড়া একবার হেঁটে আসা। আর বসে যখন থাকবো তখন প্রপার পজিশনিংটা ইম্পর্টেন্ট। সেই প্রপার Posture. পজিশনিংটা কি, পশ্চারটা কি? আমি যখন বসে কাজ করব সোজা হয়ে বসবো সাপোর্ট দিয়ে। আমি উদাহরণস্বরূপ দেখাতে পারি, আমি এতক্ষণ কিন্তু সাপোর্ট দিয়ে সোজা বসেছি, অর্থাৎ সাপোর্ট ছাড়া সোজাও বসবো না, আবার সাপোর্ট দিয়ে বেঁকেও বসবো না, সাপোর্ট দিয়ে সোজা বসবো। সেক্ষেত্রে আমার মেরুদণ্ডটাও সাপোর্ট পাবে এবং বসার অ্যালাইনমেন্টটাও প্রপার হবে। একদম। এবং তার মধ্যেও কিন্তু আমি বারবার পজিশন একটু আধটু হলেও চেঞ্জ করব। যেমন কখনো আমার ওজনটা ডান দিক দিয়ে, শরীরের ওজনটা নিচের দিকে যাবে, কখনো বাঁ দিক দিয়ে যাবে, কখনো মাঝখান থেকে যাবে। একবার এই পাটা একটু তুলবো এই পায়ের ওপর, একবার ওই পাটা একবার তুলবো। মনে রাখতে হবে, নো পজিশন ইজ বেস্ট পজিশন, দেয়ার আর ফিউ অপটিমাম পজিশন যার মধ্যে আমাদের ঘোরাফেরা করতে হবে। অর্থাৎ আমি যদি একটা খুব ভালো পশ্চার, সেটাকে আমি জানি, ছবিতে দেখলাম ওইখানে এইভাবে বসার কথা, সেইভাবেই যদি আমি বসে থাকি টানা, তাহলেও কিন্তু রোগটা হবে। অর্থাৎ সেই ধরনের যে পশ্চারগুলো আছে তার মধ্যে আমাকে ঘোরাফেরা করতে হবে, একটু নড়াচড়া করতে হবে, একভাবে যে কোনো জায়গায় থাকবো না। এটা ধরুন বসার ক্ষেত্রে শোয়াটাও তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অবশ্যই শোয়াটা, দীর্ঘক্ষণ একটা মানে ঘুমের জন্য বিশেষ করে শুতে হয়। শীতকালে দেখা যায় যে সকালবেলা উঠে একটু মানে শোয়াটা যদি উল্টোপাল্টা হয়, ঘাড়ে ব্যথা, ঘাড় ঘোরানো যাচ্ছে না, এটা কিন্তু প্রায়ই দেখা যায় অনেকে। আপনি যদি শোয়ার ব্যাপারটা বলেন, অবশ্যই ছোট বড় সবার ক্ষেত্রে অবশ্যই সবার ক্ষেত্রে। মানে বসার ক্ষেত্রে যেটা বললাম, বসার সময় আমরা জেগে থাকি, পুরোটাই কনসিয়াসলি আমরা করতে পারি। হুম। শোয়ার ক্ষেত্রে আমি যত কিছুই বলি, হুম। কোনোটাই আমাদের হাতে কিন্তু থাকে না, এইটাই। আমার হাতেও থাকে না। এই কারণেই শোয়ার উপর কন্ট্রোল নেই। তাও কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে আপনি যদি এইভাবে শোন তাহলে চেষ্টা করবেন এইভাবে শুতে, ইত্যাদি ইত্যাদি। শোয়ার ক্ষেত্রে মূল যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সঠিক গদি এবং সঠিক বালিশ। সঠিক গদি এবং সঠিক বালিশটা কি? আমরা যদি শুই বা আমরা যে কোনো অবস্থাতেই থাকি, দেখবো আমাদের মেরুদণ্ডের কিছু কার্ভেচার আছে, এবং বালিশ এবং এই ম্যাট্রেস তার কাজ কিন্তু আমাদের এই মেরুদণ্ডের কার্ভেচারটাকে মেনটেন করতে সাহায্য করা আর একই সঙ্গে কুশনিং এফেক্ট দেওয়া। এই দুটো এফেক্ট হতে পারে একমাত্র না হার্ড ম্যাট্রেস বা হার্ড পিলোতেও না, সফট ম্যাট্রেস বা সফট পিলোতেও না। একটা ভুল ধারণা আছে, একটা মিথ আছে যে শক্ত বালিশে শুতে হবে, শক্ত গদিতে শুতে হবে। না, বা বালিশ ব্যবহার করা যাবে। বালিশ ব্যবহার করা যাবে না, সেটা একেবারেই ভুল। আমি যদি দেখি ঘাড়ের কার্ভেচারটা একেবারেই সামনের দিকে এগোনো, লর্ডোসিস, সেই লর্ডোসিসটা নষ্ট হয়ে যায় আমাদের এইসব রোগে। আমরা যখন এক্সরে করে দেখি ও আপনার লর্ডোসিসটা কমে গেছে, দেখবেন অনেক এক্সরে রিপোর্টে লেখা থাকে লস অফ লর্ডোসিস। সেটা হয় মাসল স্প্যাজমের জন্য, স্টিফনেসের জন্য। সেটাকে আটকাতে হবে, সেটা রোগের লক্ষণ রেডিওলজিক্যাল। তো আমরা যদি সেটা দেখি তাহলে আমাদের সেই বালিশ ব্যবহার করতেই হবে, কিন্তু সেটা খুব উঁচুও হবে না, খুব নিচুও হবে না, যাতে ওই কার্ভেচারটুকুই ঠিক মতো মেনটেন্ড হয়। আর সেই জন্যই হার্ডও নয়, সফটও নয়, ফার্ম ম্যাট্রেস। ফার্মের কোনো বাংলা প্রতিশব্দ নেই, অর্থাৎ খুব শক্ত আর খুব নরমের মাঝামাঝি। এখন অনেক কিছু পাওয়া যায়, তার মধ্যে মেমোরি ফোম দিয়ে তৈরি যেগুলো, সেগুলো খুব ভালো, হয়তো একটু দাম বেশি,
যদি সেটা সম্ভব হয় ইউজ করা উচিত, আর যদি না হয় তাহলে অন্য কোনো কিছু দিয়ে তৈরি করলেও হবে, কিন্তু বালিশ সেটা কেনা হোক বা তৈরি করানো হোক ফার্ম হতে হবে, আনইভেন হওয়া চলবে না, সমান হতে হবে। এবার বালিশটাকে আমায় কিভাবে নিতে হবে? আমি যখন চিত হয়ে শুচ্ছি তখন আমার যতটা কার্ভেচার লাগে, অর্থাৎ আমার ঘাড়ের ওপর থেকে বালিশটা দিতে হবে, শুধু মাথা নয়, ঘাড়টাও যেন সাপোর্টেড হয় সেই চেষ্টাটা আমাদের করতে হবে। পাশ ফিরে শুলে কিন্তু তখন দূরত্বটা বেড়ে যাচ্ছে। যাদের চওড়া কাঁধ তাদের ক্ষেত্রে কিন্তু আরো বেশি, তাদের বালিশটাকে একটু ঠিকভাবে নিতে হবে, যখন পাশ ফিরে শুচ্ছে একটু ফুলিয়ে নিতে হবে। সাধারণ কতগুলো জিনিসটাকে মাথায় রেখে যদি আমরা এরম ভাবে করে নিতে পারি তাহলে কিন্তু একদম। শোয়ার ক্ষেত্রে আমরা আমাদের এগিয়ে সঙ্গে যেতে পারি। রয়েছেন এই মুহূর্তে অনেকে একজন আছেন। লিসেনার, দেখিনি কি বলছেন তিনি। নমস্কার। নমস্কার। হুম। আমি বীরভূম জেলার অন্তর্গত ইলামবাজার থানার সন্নিকট ঘুরিষা থেকে রহমান বলছিলাম ম্যাডাম। বলুন বলুন। আমার অকুপেশনটা হচ্ছে ছাত্র পড়ানো, বুঝলেন, গৃহশিক্ষকতা। হুম, হুম, হুম। তো আমাকে 6 ঘন্টা বসে বসে পড়াতে হয়, বসেই পড়ায়। তো আমি মাঝখানে বসে থাকি। কোথায় বসেন আপনি? আমি নিচে বসি। নিচে বসেন। হুম। তো আমার প্রশ্ন হচ্ছে পশ্চাটা কিরকম হলে মানে প্রিভেন্ট করার জন্য যাতে কিছু না হয় কোমরে বা ঘাড়ে, সেটা। আর আমি নিয়মিত হাঁটি 8 ঘন্টা থেকে 40 মিনিট। আমার ডায়াবেটিস আছে এবং হাইপারটেনশন। খুব ভালো কাজ করেন। হ্যাঁ, তো ওই হাঁটার পশ্চাটাই বা কিরকম হলে ইন ফিউচার কিছু হবে না, এই দুটো প্রশ্নের উত্তর হলে উপকৃত হব। নমস্কার। তবে ধন্যবাদ। প্রথমেই সঙ্গে থাকুন। প্রথমেই আপনাকে একটা জিনিস বলতে হবে যে আমি আমার সবাইকেই বলি, আমার সমস্ত পেশেন্টদেরও বলি যে মেঝেটা দাঁড়ানোর জন্যে, চেয়ারটা বসার জন্যে এবং বিছানাটা শোয়ার জন্যে, এগুলোকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে কিন্তু সমস্যা। এই মুহূর্তে আপনার যখন সমস্যা হচ্ছে বা হবার প্রতিহত করার কথা ভাবছেন, প্রিভেন্ট করার কথা ভাবছেন, তখন আমার পরামর্শ আপনি চেয়ার ব্যবহার করুন এবং সামনে আপনি চেয়ার টেবিল রাখবেন, সেই টেবিলের ওপর রেখে বসবেন। অর্থাৎ হাঁটু মুড়ে যদি আমরা নিচে মেঝেতে বসি তাহলে কিন্তু আমাদের হাঁটু এবং কোমরের এবং বাটাকের প্রবলেম হতেই পারে। আর আপনি যখন হাঁটেন সেটা খুব ভালো, হাঁটার সময় খেয়াল রাখবেন যে প্রপার ফুটওয়্যার যেন থাকে, জুতো থাকে, এবং সেটা কি হাঁটার সময় সবসময় আপনাকে রানিং স্নিকার্স ব্যবহার করতে হবে, ভালো কোয়ালিটির রানিং স্নিকার্স। আর আপনি যে কাজের জন্য হাঁটছেন সেই হাঁটাটা আপনাকে অন্তত সেকেন্ডে 2 পা হতে হবে, অর্থাৎ একেই আমরা বলি ব্রিস্ক ওয়াক। এবং দেখবেন হাঁটার সময় কোনো জায়গায় আপনার অতিরিক্ত চাপ পড়ছে কিনা। যদি কোনো জায়গায় চাপ পড়ে বা হাঁটার জন্য যদি আপনার গোড়ালি, হাঁটু, হিপ ইত্যাদি জায়গায় ব্যথা হয়, সেক্ষেত্রে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ। আমাদের কে সঙ্গে আছেন? রয়েছেন আরেক লিসেনার। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। কে বলছেন? হ্যাঁ দিদি ভাই, নমস্কার। 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 আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি। বলুন। স্যারকেও নমস্কার। নমস্কার। বলছি নমস্কার। যে আর্থ্রাইটিসটা কি কিসের জন্য, কি কারণে হয়, একটু বললে ভালো হয়। হ্যাঁ, আর্থ্রাইটিস মানে তো জয়েন্টের ইনফ্লামেশন। আর্থ্রো মানে জয়েন্ট আর আইটিস মানে ইনফ্লামেশন, জয়েন্টের ইনফ্লামেশন। তো সেই জয়েন্টের মধ্যে সবকিছুই থাকে। আজকের আলোচনা যদিও সফট টিস্যুর প্রবলেম, কিন্তু সেই জয়েন্টে সফট টিস্যুও থাকে, আবার হার্ড টিস্যুও থাকে, অর্থাৎ হার্টটাও থাকে। আর আর্থ্রাইটিস এমনই একটা জিনিস যে জয়েন্টের সবকটা স্ট্রাকচারকে ইনভলভ করে। হাড়ের ওপরে যে কার্টিলেজ থাকে সেটা, টেন্ডন, মেনিসকাস, লিগামেন্ট, সবকিছু, এবং এমনকি নার্ভকেও, ক্যাপসুল, সাইনোভিয়াম। তো আর্থ্রাইটিস আবার মূলত দু ধরনের হয়। অ্যাকচুয়ালি আর্থ্রাইটিস নানা রকম ভাবে হতে পারে। যদি আমরা কারণগতভাবে বা ইটিওলজিক্যাল দিক থেকে দেখি, সে 100-র উপর আর্থ্রাইটিস হয়, কিন্তু মূলত 2 রকম। একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি টাইপ, প্রিডমিনেন্টলি ইনফ্ল্যামেটরি টাইপ, যাতে প্রদাহটাই বেশি। হুম। আর একটা প্রিডমিনেন্টলি নন ইনফ্ল্যামেটরি বা ডিজেনারেটিভ টাইপ, যাতে প্রদাহ বা ইনফ্লামেশনটা অত বেশি হয় না কিন্তু আর্থ্রাইটিস হয়। সেটা ক্ষয়জাত বলা হয় সাধারণভাবে। সেই আর্থ্রাইটিসটা বেশিরভাগ দেখা যায় বয়স্ক মানুষদের ক্ষেত্রে, অবশ্য কম বয়সেও আজকাল দেখা যাচ্ছে। আর ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের সেরকম আলাদা কোনো বয়স নেই, যে কোনো বয়সেই হতে পারে। তবে মূলত মাঝ বয়সে বেশি হয়, কিন্তু ছোটদের যাদের হয় বা বয়স্কদের যাদের হয় তাদের ক্ষেত্রে জুভেনাইল আর্থ্রাইটিস বা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, বা বয়স্কদের ক্ষেত্রে এল্ডারলি অনসেট ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস হয়। অর্থাৎ আর্থ্রাইটিস মূলত 2 রকম। আপনাকে
সিমটম অনুসারে আপনার চিকিৎসক আপনাকে সেইভাবে চিকিৎসা করতে একদম। পারবেন। আচ্ছা, যদি আমাদের কারো চোট লাগে, তো সেই চোট লাগলে একটা খুব পুরনো প্রচলিত একটা বলা যায় একটা রীতি রয়েছে যে গরম চুন হলুদ যদি লাগানো হয় তাহলে নাকি সেই জায়গাটা ঠিক হয়েছে, ফুলে গেছে সেই জায়গাটা। তো সেটা কি সত্যি ঠিক? একদমই না। এক কথায় উত্তর হচ্ছে একেবারেই এটা লাগাবেন না। প্রথমত মাথায় রাখতে হবে যে চোট লাগলে অর্থাৎ অ্যাকিউট ইনজুরি হলে প্রথম ২৪ থেকে ৭২ ঘন্টা কোনো গরম কিছু দেওয়াই উচিত নয়। গরম দিলেই জায়গাটার ভেসো ডাইলেটেশন হবে, অর্থাৎ রক্ত সঞ্চালনা জায়গাটায় বেড়ে যাবে, যার ফলে ইনফ্লামেশন বাড়বে, প্রদাহ বাড়বে, ব্যথা বেড়ে যাবে, রোগটা সারতে দেরি হবে, কারণ টিস্যু হিলিংও দেরিতে হবে, সারবেও, ভেতর থেকে সারবেও অনেক দেরিতে, এবং যে রক্তটা বেরোচ্ছে আরো বেশি রক্ত বেরিয়ে সেখানে এমনকি রক্তের দলা অর্থাৎ হিমাটোমাও তৈরি হতে পারে। সেটা গেল গরম দেওয়ার কথা নয়। এবার হচ্ছে চুন হলুদ, গরম চুন হলুদ। চুন বা স্ল্যাক লাইম কিন্তু ক্ষার জাতীয় জিনিস, চামড়ার পক্ষে কিন্তু খুব ক্ষতিকারক, এবং অনেক ক্ষেত্রেই, সবার না হলেও অনেক ক্ষেত্রেই এটা ব্লিস্টার তৈরি করে, এমনকি 2nd ডিগ্রি বার্ন পর্যন্ত হয়। এবং সেইটা থাকলে চামড়াটা যদি তার জন্যে ছিঁড়ে যায় বা চামড়ার ক্ষতি হয় তাহলে ইনফেকশনের চান্সও বাড়বে, এবং চামড়ায় তো সমস্যা বেড়েইছে। অর্থাৎ গরম চুন হলুদ কখনো কোনোভাবেই দেবেন না। তাহলে কি তাহলে সেঁক দেব? হ্যাঁ, মানে এমনি কি শেক দেওয়া যাবে, গরম শেক? শেক না, শেক দেওয়া যাবে হ্যাঁ। প্রথম উত্তরে হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নের উত্তর না, গরম শেক না, গরম ঠান্ডা শেক। আচ্ছা। শেক দু রকম হয়, ঠান্ডা শেক আর গরম শেক। সফট টিস্যুর ক্ষেত্রে সব অলওয়েজ ক্ষেত্রেই, ঠান্ডা। সফট টিস্যু বলে নয়, যে কোনো অ্যাকিউট ইনজুরি আচ্ছা। যেটা হঠাৎ করে হয়েছে, হঠাৎ করে হয়েছে, অ্যাকিউট মানে কি, হঠাৎ করে হয়েছে তীব্র, হুম। আর ক্রনিক হচ্ছে বহুদিন ধরে হচ্ছে যেটা চলে আসছে। এবং চলে আসছে। অ্যাকিউট ইনজুরিতে ইনফ্ল্যামেশন থাকে, অ্যাকিউট ইনফ্ল্যামেশন বা প্রদাহ তৈরি হয় যখন সেই জায়গায় রক্ত সঞ্চালনা বেড়ে যায়, সেই রক্ত সরবরাহ বেড়ে গেলে সেখান থেকে ইনফ্ল্যামেশনের শুরু। অর্থাৎ অ্যাকিউট ইনজুরিতে বেড়েই আছে, সেখানে ভেসো ডাইলেটেশন যদি হয়, ব্লাড ভেসেলস গুলো যদি আরো প্রসারিত হয়, যদি আরো রক্ত আসে, ইনফ্ল্যামেশনটাই বেড়ে যাবে, রোগটাই বেড়ে যাবে এবং সারতে দেরি হবে। সুতরাং গরম কখনোই প্রথম 48 থেকে 72 ঘন্টার মধ্যে নয়। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের ফেসবুক লাইভে রামদীপ্তি ব্রহ্ম একটা প্রশ্ন লিখেছেন, বলেছেন মোবাইলে দেখছি, রেডিওতে শুনছি, টোটোতে চড়ে কোমরের ঝাঁকুনিতে ব্যথা হয়েছে, এখন কি করব? সেই আঘাতের প্রশ্ন। টোটোতে চড়ে কোমরের ঝাঁকুনিতে যদি ব্যথা হয় তাহলে প্রথমত একটা সফট টিস্যুর সমস্যা হতে পারে, ওনার ওখানে কোনো মাসেল স্ট্রেন হয়েছে, সেই পেশির সমস্যা হতে পারে। আবার একই সঙ্গে কিন্তু এটাও হতে পারে যে ওনার কোনো ঝাঁকুনিতে হঠাৎ করে ডিস্ক প্রোল্যাপস জাতীয় জিনিস হয়েছে। এমন হতে পারে সেই ডিস্ক প্রোল্যাপসের শুরুতে হয়তো ওনার তলার দিকে কোনো ব্যথা নামছে না, শুধু কোমরেই ব্যথা আছে। সাধারণত আমরা দেখি ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রে কোমরের ব্যথাটা নিচের দিকে নামে, কিন্তু একদম শুরুতে সেটা নাও হতে পারে। এমনও হতে পারে ওনার একটা লাইসিস বা এরকম কিছু ছিল, অর্থাৎ অনেক সময় কনজেনিটালি আমাদের হাড়ের কিছু অংশ দুর্বল থাকে, হঠাৎ ঝাঁকুনিতে কিন্তু একটা ভার্টিব্রা আর একটা ভার্টিব্রার উপর স্লিপ করে যেতে পারে। অর্থাৎ হঠাৎ ঝাঁকুনিতে হঠাৎ ব্যথা হচ্ছে, সেটা কিন্তু যেমন সফট টিস্যুর প্রবলেম হতে পারে, তেমনি একই সঙ্গে হার্ট টিস্যুর প্রবলেমও হতে পারে, অর্থাৎ বোনের প্রবলেমও হতে পারে, এবং ডিস্কের প্রবলেম ইত্যাদিতে সব অনেক ধরনের প্রবলেম হতে পারে। শুধু এইটুকু শুনে ওনার কিছুই করা উচিত নয় বলবো না, চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, এবং তার আগে নিজে যদি ট্রিটমেন্ট করা উচিত। শেক দিতে হয় তাহলে ঠান্ডা শেক দিতে হবে, এবং চিকিৎসককে দেখাতে যাওয়ার আগে যদি কিছু সময় ওনার লাগে, এখনো হয়তো দেখাতে পারছেন না, সেক্ষেত্রে একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি যেগুলো পাওয়া যায়, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এবং মাসেল রিল্যাক্সেন্ট খেতে পারেন। আর কোনো ওই ধরনের ব্যথার মলম দিতে পারেন, যে মলমের মধ্যে, যে অয়েন্টমেন্টের মধ্যে ব্যথা কমানোর এবং পেশি নরম করার দুরকম জিনিসই আছেন, কিন্তু সেটা লাগাবেন, সেটা দিয়ে ম্যাসাজ করবেন না, আচ্ছা, এক দিক থেকে একদিকে হালকা করে হাত লাগাবেন। তুলে নিয়ে, মানে রাব যেমন করা নয়। অ্যাকিউট ইনজুরিতে যেমন গরম দেওয়া উচিত নয়, অ্যাকিউট ইনজুরিতে যেমন গরম চুন হলুদ দেওয়া উচিত নয়, তেমনি অ্যাকিউট ইনজুরিতে কিন্তু ম্যাসাজ করা উচিত নয়, একই ব্যাপার। প্রথমত রক্ত সঞ্চালনা বেড়ে যেতে পারে, দ্বিতীয়ত যে জায়গায় যা ক্ষতি হয়েছে টিস্যুর সেটা আরো বেড়ে যেতে পারে ম্যাসাজ করার জন্য। টানা হ্যাচড়া ম্যাসাজ করা কোনোটাই ঠিক নয়। ফোনে আছেন কে? সরাসরি চলে যাব। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মহেশতলা ব্যানার্জি হাট থেকে
দেবাশিস ঘোষ কথা বলছি। বলুন। তো স্যার, আমি গত বছর নিউরোলজিক্যাল প্রবলেমের জন্য আমি বাঙুর নিউরোলজিতে ভর্তি ছিলাম। হুম হুম হুম। কিন্তু সেখানে আমার সিএসএফ করা হয়েছিল আর নার্ভাল বায়োপসি করা হয়েছিল, কিন্তু তারপর থেকে আমার লেফট লেগটা পুরোপুরি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, প্রথমত এখন আপনি আমি নিউরোলজিক্যাল কি সমস্যা বলতে কি সমস্যার জন্য ভর্তি হয়েছিলেন? আমার আপনার ওই পায়ের ঠিক মতো মানে ছিল না, ওখানে কোনো সেন্স ছিল না, কোন রকম মানে মাথা ঘুরতো, ঘাড়ের প্রবলেম ছিল, এই সমস্ত পুরোপুরি নার্ভাল বডিটাতেই অনেকটাই জায়গায় প্রবলেম ছিল। তা আমি হুম। ওখানে তখন ভর্তি হয়েছিলাম, কিন্তু সেখান থেকে ওই আপনার নার্ভাল বায়োপসি করা হলো। কোন plus, নার্ভের বায়োপসি করা হয়েছিল? CSF করেছিল। হ্যাঁ, সিএসএফ করেছিল, করার পরে এবার এখন কি হচ্ছে, ওই পাটা তো তলাটা ইনঅ্যাক্টিভ হয়েছে, সেটা ওখানকার ওখানকার ডাক্তাররা বলেছিলেন যে এটা লাইফ টাইম চলবে, ওষুধ খেলে একটু কমবে। কিন্তু এখন যেটা হচ্ছে জয়েন্ট লিগামেন্ট গুলোতে পেন হচ্ছে। আমি নিজে আগে যেরকম হাঁটতেও পারছিলাম, এখন হাঁটতে গেলে আমার কষ্ট হচ্ছে, প্লাস আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আর বাঁ সাইডে কোনো ওয়েটও নিতে পারছি না। তো এটার জন্য কি মানে আপনার টিস্যুর থেকেই কি প্রবলেম হতে পারে, না অন্য কোনো ভাবে কিছু হচ্ছে? না, অবশ্যই আপনার নিউরোলজিক্যাল একটা প্রবলেম ছিল। সেই প্রবলেমটার ডায়াগনোসিসটা আমি জানতে পারলাম না, এবং সেই প্রবলেমটা এমনই ছিল যে আপনার গোটা শরীরকে ইনভলভ করার সম্ভাবনা বেশি। অর্থাৎ সেই কারণেই ওনারা সিএসএফ স্টাডি বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড স্টাডি করেছেন এবং নার্ভ বায়োপসিও করেছেন। নার্ভ বায়োপসি কোথা থেকে করেছেন সেই উত্তরটা আমি পেলাম না। যাই হোক, ওনারা একটা ডায়াগনোসিসে পৌঁছতে চেয়েছিলেন, সেই ডায়াগনোসিসটা কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু না জেনেও এটা বলা যায়, যেহেতু আপনি বলছেন, ওনারা বলেছেন যে চিরকালই আপনার পায়ের এই ব্যাপারটা থাকবে, তার মানে আপনার একটা নিউরোপ্যাথি আছে, যে নিউরোপ্যাথিটা পাকে অ্যাফেক্ট করছে। সুতরাং নিউরোপ্যাথি থাকলে কিন্তু আস্তে আস্তে তার উপর যদি আপনি চলেন, তাহলে নিউরোপ্যাথিক ফুট যেগুলো হয়, অর্থাৎ ঠিকভাবে সেন্সেশন আমাদের ব্রেনে পৌঁছয় না, তা সত্ত্বেও হেঁটে যাওয়ার জন্য সেই নিউরোপ্যাথিক ফুট অর্থাৎ ফুট জয়েন্টটা চেঞ্জ হতে থাকে। জয়েন্ট এক ধরনের আর্থ্রাইটিসের মতো জিনিস তৈরি হতে থাকে, এমনকি পায়ের তলায় কড়া পড়ে যাওয়া, পায়ের তলায় আলসার ইত্যাদিও হতে পারে। এবং আমরা যখন দাঁড়াই বা হাঁটা চলা করি, তখন আমাদের ব্যালেন্স রক্ষা যেমন আমাদের কানের ভেতরের অংশ ইন্টারনাল ইয়ারের অর্গান করে সেরিবেলামের সাহায্যে, তেমনি আমাদের চোখ থেকে যা ইনপুট যায় সেটাও যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের জয়েন্টগুলো থেকে যে প্রোপ্রিওসেপটিভ ইনপুট যায় সেটাও গুরুত্বপূর্ণ। এবার আপনার নিউরোপ্যাথি যদি থাকে, সেক্ষেত্রে জয়েন্ট থেকেও আপনার সেই মতো ইনপুট যাচ্ছে না, ব্রেনে পৌঁছচ্ছে না সিগন্যাল, সেই কারণেই আপনার হয়তো ব্যালেন্সের সমস্যা হচ্ছে, হাঁটা চলার সমস্যা হচ্ছে। একটা প্রশ্ন যেটা আমার মনে থেকে গেছে, সেটা হচ্ছে যে যদি কোনো রকম সফট টিস্যুর আমাদের ইনজুরি হয় বা ব্যথা লাগে, তাহলে কি পুরোপুরি বেড রেস্ট? না, পুরোপুরি বেড রেস্টের ধারণাটা এখন একদম তামাদি হয়ে গেছে। কারণ ওই যে একটা বিখ্যাত কথা আছে না, আরাম হারাম হ্যায়। তো আমাদের পেশি, যে কোনো পেশির ক্ষেত্রেই আরাম মানেই কিন্তু ক্ষতি। আমরা বলি ডিসইউজ অ্যাট্রফি, ডিসইউজ হাইপারট্রফি, অর্থাৎ কাজ না করলে, অলস হয়ে বসে থাকলে সে উইক হয়ে পড়বে, সে পেশি হোক আর যাই হোক। সেই জন্য কোনো চোট লাগলে বা কিছু হলে যেটা করা হয় সেটা হচ্ছে লোকাল রিলেটিভ রেস্ট। ১ নম্বর পয়েন্ট হচ্ছে লোকাল, শুধু ওই জায়গাটাকে আমি রেস্ট দেবো, যাতে ওই জায়গায় ইনজুরিটা না বাড়ে, টিস্যুর যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা যেন না বাড়াই। কিন্তু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে আমাকে যথাসম্ভব সচল রাখবো। সুতরাং বেড রেস্টের ধারণাটা বাদ হয়ে গেল। খুব দু একটা ক্ষেত্র ছাড়া বেড রেস্ট এখন আর দেওয়াই হয় না। আচ্ছা। এর বাইরে ওই রিলেটিভ রেস্টটা কিরকম? রিলেটিভ রেস্টটা হচ্ছে একদম শুরুর দিকে হয়তো কিছুক্ষণ আমি ওই জায়গাটাকে ইমমবিলাইজ করে রাখলাম, অর্থাৎ নাড়াচাড়া করলাম না, কিন্তু খুব তাড়াতাড়ি, সেটা ২৪ ঘন্টার পর থেকে হতে পারে, ৪৮ ঘন্টা, আমাদের টার্গেট থাকে যত তাড়াতাড়ি সম্ভব ৭২ ঘন্টার মধ্যে অবশ্যই, কারণ ৭২ ঘন্টা পেরিয়ে গেলে কিন্তু বেশ ভালো রকম ডিসইউজ অ্যাট্রফি হয়ে যায়। তার মধ্যেই যতটা সম্ভব পেন ফ্রি রেঞ্জে, অর্থাৎ যেটুকু রেঞ্জে আমার নাড়াচাড়া করলে ব্যথা হবে না, এবং একই সঙ্গে যেটুকু আরো সেক্ষেত্রে শুধু চিকিৎসকও থাকেন যিনি সুপারভাইজ করে বলে দেন যে এইটুকু করলে আপনার ক্ষতির সম্ভাবনা নেই, সেইটুকু কিন্তু আমরা আস্তে আস্তে করি। অর্থাৎ লোডিংটা এখন খুব গ্র্যাজুয়েটেড এবং জুডিশিয়াসলি করা হয় বেশ শুরু থেকেই, যাতে রোগটাও না বাড়ে, আবার পেশিগুলো না দুর্বল হয়ে আচ্ছা, পড়ে। এই যে চোট লাগার পর অনেক সময় জায়গাটা মাসাজ করে দেওয়া হয়, সেটা কি সেটা ভালো? সেটা বলেছেন ডাক্তারবাবু? সেটা আমি একবার বলে একদম ফেলেছি। নয়, একদম। চোট লাগার পর মানে অ্যাকিউট চোটের ক্ষেত্রে নয়, কারণ ওই একই ব্যাপার,
রক্ত সঞ্চালনা বেড়ে যেতে পারে, যে জায়গাটায় আমার ইনজুরি হয়েছে সেই ইনজুরিটা আরো বেড়ে যেতে পারে, আমি চাপাচাপি করলাম, একটা পেশি ছিঁড়ে গেছে, আরো ছিঁড়ে গেল, ঠিক আছে, এমনকি আমি দেখিনি হয়তো না, ভেতরে সেটা একটা আমি- ফ্র্যাকচারও আছে, আমি চাপাচাপি করলাম, ফ্র্যাকচারটা একটু আগে ছিল একই জায়গায় ইম্প্যাক্টেড, সেটা সরে গেল, নড়ে গেল। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কিন্তু কখনোই আর কি চোট লাগলে সঙ্গে সঙ্গে ম্যাসাজ করা উচিত নয়। এবং ওই বলেছি অয়েন্টমেন্ট যদি লাগাতে হয়, মলম যদি লাগাতে হয়, সেটা হালকা করে ওপরে লাগাতে হবে, সেটা করতে গিয়েও দলাই মালাই নয়, ম্যাসাজ নয়। মানে উইথ অয়েনমেন্টও নয়, উইদাউট অয়েনমেন্টও Ointment ও নয়। ফোনে এবার- কে আছেন আমাদের সাথে? নমস্কার। আমি হাওড়ার কোনা থেকে কুণাল চ্যাটার্জি বলছি। বলুন। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি বডি ব্যালেন্স মানে ভারসাম্য রক্ষার জন্য আমি এক পায়ে দাঁড়ানোর ব্যায়ামটা করি, মোটামুটি 20 মিনিট করে করি। তো করার পরে আমি দেখছি আমার কোমরের একটা সাইডে, বিশেষ করে ডান সাইডটা বা এই মানে কোমরের নিতম্বের ওপরটা দেখছি ব্যথা হচ্ছে এবং নিতম্বের নিচের পেশিগুলো ব্যথা হচ্ছে। এটা কি সফট টিস্যুর সমস্যা? আর এই ব্যায়ামটা করে আমার মেদটাও অনেকটা কমেছে। আমার কোমরের চারদিকে চর্বি দেখছি সমানভাবে চারদিকে বেশ বন্টন হয়েছে। কিন্তু আমার এই যে ব্যথার সমস্যাটার জন্য আমি কি করব? আমি কি ব্যায়ামটা বন্ধ করব না চালিয়ে যাব? আর শেষে একটি অনুরোধ, এই উত্তরটা যদি সংবাদের পরে দেন তাহলে ভালো হয়। তাহলে আমি রেডিওতে তো অনুষ্ঠানটা শুনছি, বেশ, তাহলে আমি উত্তরটা শুনতে পাবো। তাহলে আপনি শুনতে আচ্ছা। থাকুন, আমরা 10:30 পর আপনার ডেফার্ড উত্তরটা আনসার। দেবো। হ্যাঁ। আমাদের কিন্তু ফেসবুক লাইভে বন্ধুরা প্রশ্ন করছেন, যেমন একজন লিখেছেন সিঁড়ি দিয়ে ওঠার সময় হাঁটুতে ব্যথা অনুভব হয় কেন এবং এর প্রতিকার কি? মতিজুল ইসলাম মিয়া। সিঁড়ি দিয়ে ওঠার সময় হাঁটুতে যদি কারোর ব্যথা হয়, সেটা নানা কারণে হতে পারে। একবজ্ঞা একটাই কারণ, অস্টিওআর্থ্রাইটিস নয়, বেশিরভাগ সময় সেটাই ভাবা হয়। অস্টিওআর্থ্রাইটিস ছাড়াও আমি কিন্তু আগেও বলেছি যে বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে অথবা হাঁটু মুড়ে বা হাঁটু গেড়ে বসতে গেলে সফট টিস্যুর সমস্যাও হয়, অর্থাৎ কোয়াড্রিসেপস টেন্ডিনোপ্যাথি, প্যাটেলার টেন্ডিনোপ্যাথি এবং কোয়াড্রিসেপস স্ট্রেন ইত্যাদি ইত্যাদি হতে পারে। এমনকি প্রি প্যাটেলার বার্সাইটিস যদি থাকে কারোর, তার ক্ষেত্রে এটা সমস্যা হতে পারে। অনেক সময় প্যাটেলার কিছু রোগ, সেটা প্যাটেলোফিমোরাল অস্টিওআর্থ্রাইটিস নয়, হয়তো কন্ড্রোম্যালেশিয়া প্যাটেলি বলে একরকম রোগ থাকে ছোটবেলা থেকে, কিন্তু সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে একটু বয়স হওয়ার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন হাঁটাচলা করার পর থেকে সেটা জানান দিতে শুরু করে, অর্থাৎ সে রোগটাও হতে পারে। অর্থাৎ সিঁড়িতে ওঠা নামা করতে গেলে, বিশেষত ওঠা বা নামার ক্ষেত্রেও আবার ব্যাপার আছে, উঠতে গেলে যাদের বেশি হয় বা নামতে গেলে যাদের বেশি হয়, সেক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়ালি ডায়াগনোসিস করি কোনটা কার হবার সম্ভাবনা বেশি, অর্থাৎ অনেক কিছুই কিন্তু হতে পারে। সুতরাং তার প্রতিকার যদি বলেন, এই ক্ষেত্রে আগে রোগটা নির্ণয় দরকার, কি জন্যে হচ্ছে, সেই জন্যে এখান থেকে এইভাবে তার প্রতিকারটা বলা যাবে না। একমাত্র প্রতিকারের উপায় হচ্ছে সত্বর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা। আচ্ছা, আমাদের কোনো রকম যদি সফট টিস্যুর লাগে, ব্যথা হয়, সেটা কি এক্সরে করলে ধরা পড়ে প্রাথমিকভাবে না, 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 নাকি না। অন্য কিছু ট্রিটমেন্ট, অন্য কিছু ভাবে ধরা পড়ে? হ্যাঁ, একদম। এক্সরেটা কিন্তু মূলত হাড়কে দেখার জন্য করা হয়, হুম। হাড় ভেঙেছে কিনা বা হাড় বাঁকা আছে কিনা বা হাড়ের অন্য কোনো টিউমার হয়েছে কিনা, সেগুলো এক্সরেতে বোঝা সম্ভব। কিন্তু সফট টিস্যু বোঝার জন্য এক্সরে নয়, একেবারেই কার্যকরী নয়। হ্যাঁ, যদি সফট টিস্যুর খুব বিরাট ফুলে টুলে গেছে, সেই জায়গায় আমরা একটা এক্সরেতে হাড়ের পাশে একটা ভেগ একটা শ্যাডো দেখতে পারি, সফট টিস্যু শ্যাডো আমরা বলি, সেটুকু দেখা যায়। কিন্তু আর কোনোভাবেই সফট টিস্যু নিখুঁতভাবে কোনো কিছুই দেখা যায় না। সফট টিস্যু দেখতে গেলে লাগে এমআরআই বেস্ট। এমআরআই না পাওয়া গেলেও কিন্তু আর একটা কাছাকাছি যেটা পাওয়া যায় সিটি স্ক্যান, সেটা নয়। সিটি স্ক্যানও কিন্তু হাড় দেখার জন্যই সব থেকে ভালো। সিটি স্ক্যান দিয়ে কিছু কিছু ক্ষেত্র ছাড়া সিটি স্ক্যানের থেকে আলট্রাসোনোগ্রাম অনেক ভালো সফট টিস্যুর দেখার জন্য। অর্থাৎ সফট টিস্যুর সে ইনজুরি হোক বা অন্য কোনো প্যাথোলজি যদি ডিটেক্ট করতে হয়, সব থেকে ভালো এমআরআই। আর যদি আমরা এমআরআই হাতের কাছে না পাই, অনেক বেশি কস্ট এফেক্টিভও আলট্রাসোনোগ্রাম। কিন্তু সবকিছুরই লিমিটেশন আছে, আমরা জানি। মোটামুটিভাবে এটাই আমাদের গাইডলাইন হওয়া উচিত। অর্থাৎ এক্সরে করে কখনোই সফট টিস্যু ইনজুরি বোঝা যায় না। আর একটা ব্যাপার আমি এক্ষেত্রে বলে দিই, আমাদের একটা প্রাচীন প্রবাদ আছে না, শক্তের ভক্ত নরমের জম। বেশিরভাগ মানুষেরই কিন্তু এই প্রবাদটায় খুব বিশ্বাস দেখি। হাড় ভাঙেনি, আমি গেছিলাম এক্সরেতে কিছু পাইনি, ও কি আনন্দ, হাঁটু ফুলে ঢোল হয়ে আছে, একদম এত বড় হয়ে আছে, হাঁটতে পারছেন না, এক্সরেতে কিছু পাওয়া যায়নি, কি আনন্দ। বা অল্প কিন্তু ব্যথা। হ্যাঁ, কিন্তু সফট টিস্যুর ইনজুরি হয়ে বসে আছে ভেতরে, এবং ওই মেনিসকাসের ইনজুরি বা এসিএল ইনজুরি, সেটা তো মারাত্মক হতে পারে পরবর্তীকালে। একটা ছোটখাটো ভাঙার থেকে ওটা অনেক বেশি ক্ষতিকারক হতে পারে, তার লং টার্ম এফেক্ট অনেক
বেশি হতে পারে যদি আমি চিকিৎসা না করি। অর্থাৎ গুরুত্ব সবাইকে দিতে হবে, শুধু শক্তের ভক্ত নরমের জম হয়ে থাকলে হবে না। হার্ড টিস্যুকে গুরুত্ব দিন, সফট টিস্যুকে গুরুত্ব দিন, গুরুত্ব দিতেই হবে, কারণ যে শরীরটা আমাদের, সবকিছু নেই আমাদের শরীর। আচ্ছা, এই যে সফট টিস্যুর আঘাত কোনো পরীক্ষা ছাড়া বুঝবো কি করে? মানে ওটা যে সফট টিস্যুরই আঘাত হয়েছে সেটা অন্য বুঝবো কি কিছু করে? নয়, সেটা কি করে বুঝবো? না, সেটা বোঝা, আপনি কোনো জায়গায় যদি আঘাত লাগে সেক্ষেত্রে জায়গাটা ফুলে উঠবে, হুম। জায়গাটা লাল হয়ে উঠবে, সেটা আপনার হার্ড টিস্যুর জন্য হতে পারে, সফট টিস্যুর জন্য হতে পারে। এবার বনেও যদি ধরুন ফ্র্যাকচার হয়েছে, কিন্তু ইম্প্যাক্টেড ফ্র্যাকচার, সেখানেও কিন্তু মানুষ একটু হলে ওয়েট বিয়ার করতে পারে। সাধারণত ফ্র্যাকচার হয়ে যদি বেঁকে যায় কোনো হাত বা পা, সেখানে আঘাত লেগেছে এবং সেটার যেভাবে থাকার কথা সেই সোজাভাবে নেই, বেঁকে গেছে, তখন কিন্তু বুঝতে হবে ভেতরের যে কাঠামো, সেই কাঠামোটায় গন্ডগোল আছে। অর্থাৎ সেই কাঠামোটা মূলত হয় হাড়ের ক্ষেত্রে বা জয়েন্টের ক্ষেত্রে কোনো জায়গাটা যদি দেখা যায় যেরম ভাবে থাকার কথা তার বদলে সেটা সরে গেছে, তখন বুঝতে হবে জয়েন্টটা ডিসলোকেটেড হয়েছে। এর বাইরে সেভাবে কিন্তু বোঝা সম্ভব নয়। একজন চিকিৎসক দেখে বুঝতে পারেন, আর পরীক্ষা নিরীক্ষা করে বোঝা সম্ভব। কিন্তু হার্ড টিস্যু বা সফট টিস্যু দুটোর ক্ষেত্রেই কিন্তু সিভিয়ারিটি তো অনেক রকম হয়, অনেক রকম ইনজুরি হয়। কখনো সিভিয়ার ইনজুরি হয়, কখনো মাইনর ইনজুরি হার্টের হতে পারে, সফট টিস্যুর মাইনর হতে পারে, সফট টিস্যু সিভিয়ার হতে পারে। কিন্তু সবসময় কিন্তু মূলত একই রকম ভাবে হবে ইনজুরিটা। সেই জায়গাটা ফুলে যাবে, সেই জায়গাটা লাল হয়ে যাবে, সেই জায়গাটায় ব্যথা করবে, সেই জায়গাটা নাড়াচাড়া করতেও সমস্যা হবে। এই যে সমস্ত ইনফ্লামেশনের বা প্রদাহের চিহ্নগুলো আছে সেগুলোই থাকবে। তাহলে এই যে খেলাধুলো বা জিম করতে গিয়ে কি কোনো ধরনের সফট টিস্যুর সমস্যা হতে পারে? অবশ্যই, অবশ্যই। খেলাধুলো করতে গিয়ে তো আমরা তো রোজই দেখি খেলতে গিয়ে কতজনের আঘাত লাগে এবং জিম করতে গিয়েও আঘাত লাগে। সেই সফট টিস্যুর সমস্যা, খেলাধুলো এবং জিম করতে গিয়ে সফট টিস্যুর সমস্যা কিন্তু শুধু আঘাত নয়, ওই অ্যাকিউট ইনজুরি নয়, এর বাইরেও কিন্তু দীর্ঘদিন ধরে খেলতে, দীর্ঘদিন ধরে জিম করতে হুম। বা ওয়েট ট্রেনিং করতে, যে কোনোভাবেই হোক, হুম। তার কিন্তু রিপিটেটিভ যে ট্রমা হয়, সেখান থেকে অনেক রোগ হয়। আচ্ছা। আচ্ছা, এই যে রিপিটেটিভ স্ট্রেস ইনজুরি যাকে আমরা বলি, সেটা কিন্তু বহু বা ক্ষেত্রে এই হয়। যে অনেক দীর্ঘদিন খেলা নয়, রেগুলার প্র্যাকটিস করে না, হঠাৎ করে একদিন অনেক বেশি খেলাধুলো করতে গিয়ে যে আমাদের মাসল গুলো যেন মনে হয় টান ধরে যাচ্ছে, অসহ্য ব্যথা করছে, এটা তো সফট টিস্যুরই সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে এটা সফট টিস্যুর সমস্যা, কখনো কখনো জয়েন্টের সমস্যা হয়, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই, এবং জয়েন্টেরও সফট টিস্যুর সমস্যা। তবে এটা আমি সবাইকে খেলতে বারণ করবো, হঠাৎ করে কিছু হ্যাঁ, যদি একদিন- হঠাৎ করে একদিন খেলাধুলো সবারই ভালো, খেলাধুলো করবো আমরা, ঠিক আছে, পিকনিকের দিন খেলবো, তার কিছুদিন আগে থেকে একটু দৌড়ই, একটু ফ্রি হ্যান্ড করি, আর খেলার অল্প শুরুতেও অল্প করে। হ্যাঁ অল্প অল্প করে করি, আর খেলার শুরুতে একটু প্রপার ওয়ার্মিং আপ করতে হবে এবং খেলার একদম। শেষে কুলিং ডাউন। ওই একদিন খেলেও যদি প্রপার ওয়ার্মিং আপ করে এবং খেলার শেষে প্রপার কুলিং ডাউন করা হয়, তাহলে কিন্তু ওই ইনজুরিগুলো, ওই সমস্যাগুলো অনেক কম হবে। কিন্তু ইনজুরি যদি হয় হঠাৎ করে, আমাদের ক্ষেত্রে বহুদের ক্ষেত্রে হয়, সেটা থেকে বেরোনোর উপায় কি? না সেটা কি খুব বড় ধরনের কিছু হতে পারে? না। অবশ্যই হতে পারে, বড় ধরনের হতে পারে। আচ্ছা। বড় ধরনের হতে পারে, হঠাৎ করে খেলতে গিয়ে, আমি তো রোটেটর কাফ ইনজুরি, আমার পেশেন্ট আছে অনেকে, হঠাৎ করে খেলেন না, হঠাৎ করে ব্যাডমিন্টন খেলতে হ্যাঁ। গেলেন, স্ম্যাশ করতে গেলেন, রোটেটর কাফ ইনজুরি আচ্ছা। আছে। সব রকম হতে পারে, এটা আমি একটা উদাহরণ দিলাম। হুম। সব জায়গায় হতে পারে। হঠাৎ করে খেলতে গেলেন, কোনোদিন খেলেন না, তার মাসল, সফট টিস্যু কোনো কিছুই ঠিক মতো অ্যাডজাস্টেড নয় খেলার জন্য তৈরি হয়নি। হঠাৎ করে কোমরে মাসল স্ট্রেন যেমন হয়, তেমনি ইভেন ডিস্ক প্রলাপসও হয়। আচ্ছা। ফ্রোজেন শোল্ডার, যেটা এখন প্রায় আমরা শুনতে পাই এই টার্মটা, ব্যথা নিয়ে গেলে ডাক্তারবাবু বলেন যে ফ্রোজেন শোল্ডার হয়েছে আপনার, এটা আসলে ঠিক কি? এটা কি সফট টিস্যুরই একটা সমস্যা? কি ডাক্তার, কি রোগী, সবার ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার কথাটা খুব একটা জনপ্রিয় টার্ম, কিন্তু মনে রাখতে হবে এটা একটা আমব্রেলা টার্ম। যে কোনো ক্ষেত্রেই যদি আমরা কাঁধটা নাড়াতে চাড়াতে পারছি না, বিশেষ করে হাতটা পেছন দিকে নিয়ে যেতে পারছি না, খুব রেস্ট্রিক্টেড হয়ে গেছে, সেটাকেই স্বাভাবিকভাবে, সাধারণভাবে ফ্রোজেন শোল্ডার বলা হয়। কিন্তু ট্রু ফ্রোজেন শোল্ডার হচ্ছে একদম শেষ অবস্থা, যেখানে কাঁধ একদম নড়াচড়া করতে পারছি না। সেটার একটা কারণ আছে, যে কারণটা খুঁজে পাওয়া যায় না কেন হলো, সেটা বলে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। অর্থাৎ জয়েন্টের চারপাশে যে ক্যাপসুলটা আছে সেটা একটু টাইট হয়ে যায়,
আর ক্যাপসুল আমি বলেছি শুরুতেই একটা সফট টিস্যু, সুতরাং এটা একটা সফট টিস্যু সমস্যা। কিন্তু যে কোনো কাঁধ নাড়াতে পারছি না তাকেই আমরা ফ্রোজেন শোল্ডার বলে চালিয়ে দিই। ফ্রোজেন শোল্ডার বলে চালানোর একটা প্রবণতা আছে, এবং যার ফলে অমুক বাড়ির তমুক ফ্রোজেন শোল্ডার হয়েছিল, উনি এই এক্সারসাইজ করছে, আমি এটা করি না, সেটা করব না। এমনকি রোটেটর কাফ ইনজুরির জন্যও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তখন ফ্রোজেন শোল্ডারে সাধারণভাবে যে এক্সারসাইজটা দেওয়া হয়, শোল্ডার মোবিলাইজেশন এক্সারসাইজ, সেটা যদি উনি অমুক বাড়ির তমুক পাড়ার তিনি করছেন বলে আমিও করি, সেই ওনার কিন্তু রোগটা আরো বেড়ে যেতে পারে, হিতে বিপরীত হতে পারে। সুতরাং এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। এক্ষেত্রে ব্যায়াম কি খুব উপকারী? ব্যায়াম বলতে আপনি রোগ সারানোর ক্ষেত্রে বলছেন? হ্যাঁ, হ্যাঁ, রোগ সারানোর ক্ষেত্রে হচ্ছে যে চিকিৎসার ব্যায়াম, হ্যাঁ। ব্যায়াম নয়। Physiotherapy। সেইটাই বলছি, ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির অনেক কিছু আছে। ফিজিওথেরাপিতে আচ্ছা। এক্সারসাইজ থেরাপির কথা বলছি, বা থেরাপিউটিক এক্সারসাইজ। ফিজিওথেরাপি তো নানা রকম মোডালিটি দিয়েও ব্যবহার করা হয়, আল্ট্রাসাউন্ড ইত্যাদি ইত্যাদি, আপনারা শুনেছেন, খুব কমন, টেন্স ইত্যাদি ইত্যাদি, সেগুলো বিভিন্ন রকম মোডালিটি। থেরাপিউটিক এক্সারসাইজ সেটা ফিজিওথেরাপিতেও যেমন হয়, তেমনি অকুপেশনাল থেরাপিতেও হয়। অর্থাৎ ফিজিওথেরাপি হচ্ছে মূলত আমাদের মুভমেন্ট, লোকোমোশন, গ্রস মুভমেন্টকে হেল্প করে। অর্থাৎ আমাদের ট্রাঙ্ক এর মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, এগুলো দেখে ফিজিওথেরাপি। আর অকুপেশনাল থেরাপি আবার আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, হাতের সূক্ষ্ম মুভমেন্ট, সেগুলোর ক্ষেত্রে কার্যকরী। সে অকুপেশনাল থেরাপিতেও তার থেরাপিউটিক এক্সারসাইজ আছে। সুতরাং থেরাপিউটিক এক্সারসাইজ মানেই ফিজিওথেরাপি নয়। থেরাপিউটিক এক্সারসাইজ একটা চিকিৎসার, মডার্ন মেডিসিনের একটা পার্ট, যেটা একটা পরীক্ষালব্ধ এভিডেন্স বেস চিকিৎসার পদ্ধতি। সেটা ফিজিওথেরাপিতেও আছে, অকুপেশনাল থেরাপিতেও আছে। এইটাই একটা প্রশ্ন রাখতাম আপনার কাছে, অনেকটা উত্তর পেয়েই গেলাম, যে সফট টিস্যুর কোনো রকম ইনজুরি বা কোনো রকম ব্যথা যদি লাগে, সেই ক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপিটা কতটা কার্যকর? ফিজিওথেরাপি বলতে একটা হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ। সেই থেরাপিউটিক এক্সারসাইজ কিন্তু খুবই কার্যকরী। খুবই কার্যকরী মানে সেটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ট্রিটমেন্ট। আমরা একদম শুরুতে কি করি, আমরা বলি প্রাইস, মানে প্রোটেকশন, রেস্ট, আইস, কম্প্রেশন, এলিভেশন। এখন আবার নানা রকম বেরিয়েছে, এর নানা রকম, কিন্তু এটাই সব থেকে বেশি প্রচলিত। করলাম, সেখানে রেস্ট দিলাম, বরফ দিলাম, প্রোটেক্ট করলাম জয়েন্টটাকে একটু তুলে রাখলাম। এরপরেই কিন্তু যেগুলো, সেগুলো হচ্ছে গ্র্যাজুয়াল লোডিং, অর্থাৎ সেই জয়েন্টের পর আস্তে আস্তে চাপ দেবো। সেই জয়েন্টে প্রাথমিকভাবে রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করাবো, অর্থাৎ সেই জায়গার, সেই অঞ্চলের পেন ফ্রি রেঞ্জে। সেটাও তো চিকিৎসার ব্যায়াম, সেটাও তো ফিজিওথেরাপির পার্ট। ওকে, তারপরে স্ট্রেনদেনিং এক্সারসাইজ, সেটাও ফিজিওথেরাপির পার্ট। সুতরাং এটা পার্ট অ্যান্ড পার্সেল। কিন্তু আপনি যদি বলেন যে ওই ফিজিওথেরাপিউটিক মোডালিটি সেটা যে সবসময় দেওয়া হয় তা নয়। আল্ট্রাসনিক থেরাপি এটা মূলত সিমটম রিলিভিং, এটা সেই হিসেবে টিস্যু হিলিং এ কাজ করে না। কিন্তু আবার লেজার, লো লেভেল লেজার থেরাপি, সেটা কিন্তু অ্যাকিউট টু সাব অ্যাকিউট কেসেও দেওয়া যায়, সেটা কিন্তু টিস্যু হিলিং এও কাজ করে। সেটা এমন একটা নন ফার্মাকোলজিক, নন সার্জিক্যাল থেরাপি যেটা কিন্তু টিস্যু হিলিং এ, অর্থাৎ টিস্যুটাকে সারিয়ে তুলতেও, উন্ড হিলিং এও কাজ করে। এই প্রসঙ্গে আমাদের ফেসবুক পেজে একজন বন্ধু লিখেছেন, দীনেশ দত্ত লিখছেন, সকালে গ্যাস সিলিন্ডার তুলতে গিয়ে কোমরে ব্যথা হয়েছে, ডাক্তার ব্যায়াম করতে বলেছেন, এটা কি পূর্বের অবস্থায় ফিরবে? যদি জানান। গ্যাস সিলিন্ডার তুলতে গিয়ে কোমরে ব্যথা হয়েছে, এবং কোমরে ব্যথাটা আমার ক্ষেত্রে, অন্তত একজন মেডিকেল পার্সনের ক্ষেত্রে, একটা ভেগ টার্ম। আমাকে জানতে হবে কি হয়েছে। এবার সকালবেলা কোমরে তুলতে গেলে প্রথমত আমি বলবো, প্রিভেন্ট করার জন্য সকালবেলা উঠে এইসব কাজ করা উচিত নয়। কারণ যে কারণে আমরা ওয়ার্মিং আপ করতে বলি খেলার জন্য, সেই একই কারণে সকালবেলায় তো আমাদের মাসেলগুলো তৈরি থাকে না, এতক্ষণ শুয়ে আছি। সুতরাং সকালবেলায় আগে সাধারণ হাঁটা চলা ইত্যাদি করতে হবে। যদি কেউ ব্যায়াম করেন, খানিকক্ষণ পরে ব্যায়াম করলেন, তাহলে তো খুব ভালো। যদি নাও করেন, স্বাভাবিক মুভমেন্টগুলো করার পরেই এ সমস্ত কাজ করতে হবে। কিন্তু সকালবেলায় তুলতে গেলে একটা মারাত্মক জিনিস হয়, এমনকি সকালবেলায় বেসিনে নিচু হয়ে মুখ ধুতে গেলেও অনেক সময় ডিস্ক প্রোল্যাপস হয়। তো ওনার সে ধরনের কিছু হয়েছে কিনা জানি না। নিশ্চয়ই চিকিৎসার ব্যায়াম করলে উনি ভালো হবেন, ওনার চিকিৎসক যখন বলেছেন। কিন্তু সেটা ঠিক আগের জায়গায় ফিরবেন কিনা সেটা বলা মুশকিল। কারণ যদি শুধু মাসেল স্ট্রেন হয়ে থাকে, তাহলে আগের জায়গায় পুরোপুরি ফিরে যাবেন। কিন্তু ওই ঘটনায় যদি একটা নতুন ডিস্ক প্রোল্যাপস হয়ে থাকে, সেই প্রোল্যাপসটা কিন্তু আবার আগের জায়গায় ফিরে যাবে না। চিকিৎসা করে তিনি ভালো থাকবেন, সে চিকিৎসা
সার্জারি ছাড়াও হতে পারে, সার্জারি দ্বারাও হতে পারে, মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর দিয়েও হতে পারে, থেরাপিউটিক এক্সারসাইজ দিয়েও হতে পারে, কিন্তু ঠিক আগের জায়গায় ফিরে যাওয়া সম্ভব হবে না সেক্ষেত্রে। আচ্ছা, ফোনে আছেন কে শুনে নেব। নমস্কার। নমস্কার। হ্যালো, হুম। বলুন কি বলছেন? হ্যাঁ দাদা, ডাক্তারবাবুর কাছে আমার নমস্কার। নমস্কার, আমি চিকিৎসা থেকে অশোক কর বলছি। বলুন একটু জোরে বলবেন। হ্যাঁ, অশোক বাবু, একটু জোরে বলুন, আপনার কি প্রশ্ন রয়েছে? আমার প্রশ্ন হচ্ছে, আমি চিকিৎসা থেকে অশোক কর বলছি যে ওই আমার না এই কবজির উপরটা হঠাৎ 3 দিন হলো দেখছি একটু ব্যথা হচ্ছে, কিন্তু আজকে আবার একটু কমেছে, তাতে কোনো অসুবিধা? কবজির ওপর মানে কোন দিকটা? এই নিচটা যে নিচের যে একটা ভিটা আছে, ঘড়ি পড়লে যেদিকে ডায়াল থাকে সেদিকে, না উল্টো হ্যাঁ, দিকটা? উল্টো দিক। উল্টো দিকটা। হ্যাঁ, দেখুন, আপনার 2-3 দিন হয়েছে, তারপর আপনি বলছেন আজকে মোটামুটি ভালো আছে, এটা সাধারণ রিস্ট স্প্রেন হতেই পারে। সুতরাং সেটা যদি ভালো থাকে আর যদি না বাড়ে, সেটা নিয়ে হয়তো খুব বেশি ভাবনা চিন্তা করতে হবে না, কিন্তু যদি বাড়ে অথবা এইভাবেই থেকে যায় তখন কিন্তু ভাবনা চিন্তা করা দরকার। এখন আপনি একটু ঠান্ডা সেক দিতে পারেন এবং তার সঙ্গে একটা রিস্ট র্যাপ, সাধারণ রিস্ট ব্যান্ড পরে থাকতে পারেন, যেটা আপনার মুভমেন্টের ক্ষেত্রে প্রোটেক্ট করবেন। আর ওই হাতে খুব বেশি চাপ পড়ে এমন কাজ, মানে কবজির চাপ পড়ে, কবজির চাপ দিয়ে কোনো কাজ করা, বা কবজি খুব বেশি এক্সট্রিমলি সামনে পেছনে ঘোরানো ইত্যাদি যদি লাগে, এই ধরনের কাজগুলোকে অ্যাভয়েড করলে আমার মনে হয় আপনার কমে যাবে। আপনি যেরকম বলছেন অলরেডি কমে গেছে, আর কিন্তু যদি বাড়ে অথবা যদি এরকম ভাবেই থেকে যায়, অবশ্যই আপনি চিকিৎসকের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ডাক্তারবাবু, অনিন্দু গুছাই তোমাদের ফেসবুক হুম, পেজে হুম, লিখছেন, আমার বয়স 60, হুম। আমার থাইয়ের পেশির নিচের অংশ, প্যাটেলার উপর অংশ খুব ব্যথা করে, হুম, উঠতে বসতে খুব কষ্ট হয়, আমার অন্য কোনো সমস্যা নেই, এটা কি? এটা আপনার হঠাৎ করে হয়েছে না অনেক দিন? ফেসবুকে লিখেছেন তো, সেটা সেটা আমরা লিখেনি, বুঝতে হ্যাঁ, পারবো না। যাই হোক, যদি হঠাৎ করে হয়ে থাকে তাহলে কোনো ইনজুরি থেকে হতে পারে, সেটা কোয়াড্রিসেপস মাসলের ইনজুরি, উনি যে জায়গাটার কথা বলছেন সেটা হতে পারে। আর যদি আস্তে আস্তে হয়ে থাকে তাহলে কিন্তু ওই কোয়াড্রিসেপস স্ট্রেন, কোয়াড্রিসেপস প্রিপ্যাটেলার বার্সাইটিস থেকে আরম্ভ করে প্যাটেলোফিমোরাল সিনড্রোম এবং অবশ্যই 60-এর ওপর বয়স অস্টিওআর্থ্রাইটিস সবকিছুই হতে পারে। আচ্ছা, কোনো রকম ব্যথা নেই কিন্তু ফোলা বা শক্ত হয়ে আছে, এটা কি কোনো বিপদের লক্ষণ বা সফট টিস্যুর কোনো ইনজুরি? অ্যাটলিস্ট সফট টিস্যুর অ্যাকিউট ইনজুরি নয়। যদি একদম ব্যথা নেই কিন্তু ফুলে আছে এবং শক্ত হয়ে আছে, সেটা অবশ্যই সফট টিস্যুর। কোনো ব্যথা নেই অথচ ফুলে আছে, শক্ত হয়ে আছে, আগে দেখতে হবে সেখানে আমার টিউমার আছে কিনা, ভেতরে কোনো হিমাটোমা তৈরি হয়েছে কিনা। অর্থাৎ অবশ্যই এটা সফট টিস্যুর সমস্যা, কিন্তু অ্যাকিউট ইনজুরি নয়। আর অনেক ক্ষেত্রে ক্রনিক ইনজুরিতেও এরকম সমস্যা হতে পারে যে ব্যথা বলতে পেন নেই, ব্যথা তো পেশেন্ট যে ব্যথার কথা বলেন, রোগী যে ব্যথার কথা বলেন, সেটা উনি নিজে অনুভব করেন, যেটা সেটাকে আমরা মেডিকেল টার্মিওলজিতে বলি পেইন। আর আমরা হাত দিয়ে চেপে যেটা দেখি, যেটা হাত দিয়ে চাপলে রোগী ব্যথা বলেন, সেটাকে আমরা বলি টেন্ডারনেস। এবার এই ব্যথাটা পেন নেই সেটা মিন করতে চাইছেন, তাই তো? হ্যাঁ। সুতরাং এটা পরীক্ষা করে দেখতে হবে যে কি ধরনের, তবে অ্যাকিউট ইনজুরি কখনোই নয়। আচ্ছা, যাদবেন্দ্র পান্ডা আমাদের ফেসবুক পেজে লাইভে লিখছেন, আগের প্রশ্নটা একটু, অনেক ক্ষেত্রে খুব রেয়ার ক্ষেত্রে যদি নিউরোপ্যাথি থাকে তখন হয়তো পেশেন্ট পেনটা ফিল করতে পাচ্ছেন না, আচ্ছা। সেই ক্ষেত্রগুলো বাদ দিয়ে আমি উত্তরটা বললাম। আচ্ছা, ফেসবুক লাইভে যাদবেন্দ্র পান্ডা লিখছেন, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে, যাদবেন্দ্র পান্ডা, হ্যাঁ, আমার প্রশ্ন, টানা 2 ঘন্টা কম্পিউটারে সোজা হয়ে বসে কাজ করার পর ঘাড়ে ও কোমরে প্রচন্ড ব্যথা, যেটা এই মুহূর্তে অনুভব করছি, কি করা উচিত? একদম শুরুতেই এটা নিয়ে একটু আলোচনা একদম হয়েছিল শুরুতেই বলা আমাদের। উচিত, প্রথম হচ্ছে টানা 2 ঘন্টা আপনি কাজ করবেন না। আমি জানি আপনার কাজ খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেক মানুষই খুব গুরুত্বপূর্ণ কাজ করেন, আমি কারোর কাজকে অসম্মান করছি না, কাজকে ছোট করছি না, কিন্তু আমি এটাও বলছি যত গুরুত্বপূর্ণ কাজই হোক, 2 ঘন্টার মধ্যে যদি আপনি আধ ঘন্টা ছাড়া ছাড়া একবার করে ব্রেক দেন 1 মিনিটের জন্য, আপনার কাজ খুব একটা পেছিয়ে যাবে না, কিচ্ছু গন্ডগোল হবে না, নষ্ট হবে না। যেটা লাভ হবে সেটা আপনার শরীরটা ঠিক থাকবে। এটা নিয়ে আমি প্রথমেই বলেছি। তবে তার সঙ্গেও ওই যে 1 ঘন্টা টানা কাজ করেন, যেটুকু টানা কাজ করবেন সেটুকু একটা ঠিকমতো সিটে বসবেন, ঠিকমতো চেয়ারে বসবেন। চেয়ারের আর্গোনমিক চেয়ার হলে ভালো হয়, যেটার পেছনটা কার্ভ করা, অর্থাৎ আপনার লাম্বার ভার্টিব্রার কার্ভেচারটাকে সাপোর্ট করবে। সেই চেয়ারে সোজাভাবে ঠেস দিয়ে বসবেন, সোজা হয়ে, অর্থাৎ সাপোর্ট দিয়ে সোজা বসবেন।
আপনি কম্পিউটারের কাজের কথা বলছেন, কম্পিউটারের কাজের সময় মনে রাখতে হবে আমাদের কাঁধটাকে রিল্যাক্সড অবস্থায় রাখতে হবে এবং সেই রিল্যাক্সড অবস্থায় রেখে ফোরআর্ম, অর্থাৎ আমাদের এটাকে বাংলায় কি বলে আমার এক্ষুনি মাথায় আসছে না, কনুই থেকে কবজি পর্যন্ত অংশটা, সেই ফোরআর্মটাকে সাপোর্ট দিতে হবে ফোরআর্ম রেস্টের ওপর, চেয়ারের ওপর। এবার আপনার চোখ থাকবে কম্পিউটার স্ক্রিনের আপার লেভেলের সমান জায়গায় বা তার থেকে একটু নিচে, 5 ডিগ্রি নিচে। আর সেই অবস্থায় আপনাকে কিন্তু কাজ করতে হবে, অর্থাৎ মাউস এবং কিবোর্ড ব্যবহার করতে পারবেন। এবার সেটা কিন্তু কখনোই ডেস্কটপ ছাড়া ল্যাপটপে সম্ভব নয়। আজকের যুগে বেশিরভাগ মানুষই ল্যাপটপ ব্যবহার করেন, তারও উত্তর আছে, আমি নিজেও সেটা করি। আপনি আলাদা সেপারেট কিবোর্ড, সেপারেট মাউস ব্যবহার করবেন, সেটা ওই হাতের জায়গায় রাখবেন আর ঘাড়টাকে ওই জায়গায় রাখবেন। ল্যাপটপের ক্ষেত্রে করতে গেলে কিন্তু আপনি যদি ঘাড়টাকে ওই জায়গায় রাখতে চান, হাত উঠে যাবে ওপরে, আর হাতটাকে ঠিক জায়গায় রাখতে গেলে ঘাড় নেমে যাবে নিচে। এই ঘাড় নাবাটা কিন্তু সাংঘাতিক একটা সমস্যার ব্যাপার। এই ঘাড় নাবাটা এতটাই সমস্যা, আমি একটা ছোট্ট কথা বলি, চমকে উঠবেন হয়তো, কিন্তু ঘটনাটা সত্যি। এই যে আমি সোজাভাবে নিউট্রাল পজিশনে ঘাড় রেখে আপনাদের সঙ্গে কথা বলছি এই ক্যামেরার সামনে, ক্যামেরার দিকে তাকিয়ে, এই সময় মোটামুটি আমার মাথাটা 5 কেজি মতো ওজন সেটা আমার ঘাড়ের ওপরে দিচ্ছে, ঘাড়ের পেশির ওপর, ঘাড়ের স্পাইনের ওপর, স্পাইনাল কর্ডের ওপর, ঘাড়ের ডিস্কের ওপর, সব জায়গার ওপর তার 5 কেজি মতো চাপ দিচ্ছে। যে মুহূর্তে আমি 30 ডিগ্রি নামিয়ে নিলাম, সেটা কিন্তু বেড়ে বেড়ে 12 কেজি হয়ে গেল তার লোডটা। আচ্ছা। 15 ডিগ্রি বাড়ালেই 12 কেজি হয়ে যায়, 30 ডিগ্রি বাড়ালে আরো বেড়ে 18 কেজি হয়ে যায়, 45 ডিগ্রি বাড়ালে সেটা হয়ে যায় মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেই লোডটা হয়ে যায় 24 কেজিজের মতো, এবং 60 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয় লোডটা বেড়ে হয়ে যায় 27-28 কেজিস। মানে যে কাঁধটা আমার 5 কেজি ওজন নেওয়ার জন্য তৈরি, যে ঘাড়ের পেশি, তাকে যদি 27 কেজি নিতে হয়, হ্যাঁ আমাদের কাজ করার সময় মাঝে মাঝে ঘাড় নাড়তে হয়, তখন হয়, কিন্তু সঙ্গে সঙ্গে আবার 5 কেজিতে ফিরে যাই। এবার আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা এরম ভাবে কাজ করেন বা 8 ঘন্টা 15 মিনিটও কাজ করেন, তাহলে কত ওভার স্ট্রেইনড হচ্ছে আপনার কাঁধের সমস্ত মাসল। রোগ হবে না তো কিভাবে হবে? এইগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর তার সঙ্গে মাঝে মাঝেই পশ্চার চেঞ্জ করে দেবেন। ঘাড়টা যত সমস্যাই থাকুক, যত তাড়াতাড়ি কাজের প্রেশারই থাকুক, একবার দুবার 2-1 সেকেন্ডের জন্য 5-6 মিনিট ছাড়া ছাড়া ঘাড় নাড়িয়ে নিলে কোনো সমস্যা হবে না। ঘাড় কাঁধের মাসল নাড়িয়ে নেবেন। আচ্ছা, কোনো জায়গায় যদি কালশিটে দাগ পড়ে যায়, সেই ক্ষেত্রে কি কোনো সফট টিস্যুর ভিতরে ইনজুরি হয়েছে এমনটা ভাবা যেতে পারে? একদম। কালশিটে দাগ পড়া মানে ভেতরে নিশ্চয়ই রক্তক্ষরণ হয়েছে। সেই জন্যই জায়গাটা লালচে বা কালচে লাল হয়ে গেছে আর কি। গায়ের রং, কমপ্লেক্সনের উপর নির্ভর করে এটা। এবং অর্থাৎ ভেতরে তো কোথাও রক্তক্ষরণ হয়েছে। রক্তক্ষরণ হওয়ার স্বাভাবিক কারণ, বেশিরভাগ কমন কারণ হচ্ছে একটা ইনজুরির জন্য হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কোনো ইনজুরি ছাড়াও হঠাৎ করে রক্তবাহটা রাপচার করতে পারে, সেটা আলাদা ব্যাপার, সেটা অন্য সমস্যা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো আঘাত লাগার জন্যই ভেতরের রক্তবাহটা ছিঁড়ে যায়, যার ফলে রক্ত বেরোয়। আমরা বলি কনটিউশন, ওপর থেকে দেখলে যেটাকে বলে ব্রুইজ। এটাও কি ওই ঠান্ডা শেক, মানে প্রাথমিকভাবে কি করবে? অবশ্যই ওই তো যে কোনো আঘাত, সেটা এ তো আরো রক্তবাহ ছিঁড়ে গেছে বুঝতেই পাচ্ছি, ব্লিড করছে। যেখানে ভেতরে বুঝছি, আমি বললাম না শুধু ইনফ্লামেশন বাড়ায় তা নয়, ওই যে ভেসো ডাইলেট করবে। ভেসো ডাইলেটেশন মানে কি? আমার যে রক্তবাহ সেটা আরো প্রসারিত হবে। প্রসারিত হওয়া মানে বেশি রক্ত আসবে, তখন তো অলরেডি সেখানে রক্ত বেরোচ্ছে, অর্থাৎ হিমাটোমা ফর্মেশন হয়ে যেতে পারে এমনকি, যদি আমি গরম দিই, ঠান্ডা না দিই। আচ্ছা, মিনতি পান্নে, জুজার সাহা, পাঁচলা, হাওড়া থেকে আমাদের লাইভে প্রশ্ন করছেন, আমার বেশ কয়েক বছর শীতকালে ঘাড়ে ব্যথা হচ্ছে, গরমকালে হয় না, আর বেশিক্ষণ সোয়েটার পরে থাকলে কাঁধে অস্বস্তিকর একটা ফিলিং হয়, বয়স 55। উনি যেটা বলছেন এটা মায়োফেশিয়াল পেন সিনড্রোমের সমস্যা। এবার মায়োফেশিয়াল পেন সিনড্রোম, আমি একদম শুরুতে মাসলের সঙ্গে আর একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচারের কথা বলেছিলাম, ফেশিয়া, চারপাশে ঘিরে থাকে পেশির তন্তুগুলোকে। আমরা যখন একভাবে দীর্ঘক্ষণ একভাবে কাজ করি, সেটা ভালো পশ্চারে করলেও অথবা খারাপ পশ্চারে কাজ করি, তখন আস্তে আস্তে মাসলগুলো শক্ত হতে থাকে এবং তার চারপাশের ফেশিয়া, ওই আবরণীটাও শক্ত হতে থাকে। তখন কিছু ব্যান্ড বা নোডের মতো স্ট্রাকচার তৈরি হয় আমাদের শরীরের বিভিন্ন অংশে। সব থেকে বেশি তৈরি হয়, কমনলি তৈরি হয় ঘাড়ে এবং আপার ব্যাকে। এই দেখুন, বাংলায় সবটাকেই আমরা ঘাড় বলি, মানে নেক অ্যান্ড আপার ব্যাক, এই অংশে। তো উনি সেইটার কথাই বলছেন, এবং সেটা কিন্তু ঠান্ডা লাগলে সেটা বাড়ে। সেই জন্যে যাদের মায়োফেশিয়াল পেন সিনড্রোম, অন্যান্য চিকিৎসার সঙ্গে আমরা বলি যাদের ঘাড়ে আছে,
দেখবেন এই জায়গাটা যেন প্রোটেক্টেড থাকে, এসির হাওয়া যেন ডাইরেক্টলি ওখানে না লাগে, লাগলে ব্যথার অনুভবটা ওখানে বেশি হয়। আচ্ছা, এই যে ধরুন আমাদের কোনো রকম যদি সফট টিস্যুর ব্যথা হয়, তো সেই ক্ষেত্রে তো সেঁকের কথাগুলো গেল। কিন্তু যখন মানে লাগলো বা কালশিটে পড়ে গেল, সেক্ষেত্রে কি সেইখানে কোনো রকমের ওষুধ বা মলম দেওয়াটা কি যায়? হ্যাঁ, সে তো যায়। অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিনস যেগুলো বললাম, যে সাধারণ যেগুলো ব্যথা কমানোর ওষুধ, ব্যথা কমানোর মলম, এবং তার সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে অনেক ওষুধে থাকে ব্যথা কমানোর সঙ্গে সঙ্গে পেশি নরম করার ওষুধও, সেগুলো দেওয়া যায়। আর তবে ওই অনেক মলমের মধ্যে আছে যেটা ওই রক্ত জমে গেলে সেটাকে লঘু করার জন্য ব্যবহার করা হয়, হেপারিন জাতীয় জিনিস, সেইগুলো কিন্তু কখনোই অ্যাকিউট ইনজুরিতে দেওয়া উচিত নয়। বাড়িতে আছেই বলে ও অমুক সময় দেওয়া হয়েছিল, একবার দিয়ে দিই, না, সেটা ঠিক নয়। শুধু ওই ব্যথার ওষুধ, ব্যথার মলম দিতে পারেন, তবে আমাদের- সেটাও অতিরিক্ত নয়। ডাক্তারবাবু, আমাদের যখন আমরা ফেসবুক লাইভটা শুরু হলো, মানে শুধুমাত্র ফেসবুক লাইভে ঢুকলাম, যখন নিউজে ঠিক গেছিলাম 10টায়। আমরা। হ্যাঁ, তখন একটা ফোন এসেছিল আমাদের কুনা হাইওয়ের ওদিক থেকে ও আচ্ছা। একজন ফোন করেছিলেন। তিনি বলেছিলেন যে আহ, তিনি এক পায়ে দাঁড়িয়ে হুম, কোনো হুম, হুম, হুম। ব্যায়াম করেন এবং হুম, তাতে হুম। তার কোমরের দিকের কিছুটা ঠিক। অংশ তার ব্যথা করে। না। তার অনেকটা মেদ ঝরেছে সেখানকার, কিন্তু ব্যথা করে। তিনি সেটা কন্টিনিউ করবেন নাকি করবেন না, নাকি এটা সফট টিস্যুর সমস্যা, প্রশ্ন রেখেছিলেন তিনি। ঠিক, শুনে তিনি নেবো উত্তরটা সেটা শুনতে চেয়েছিলেন যখন রেডিও। রেডিও, হ্যাঁ, যখন আমরা আচ্ছা, অন এয়ার হব। মনে পড়ে গেছে। না, এক পায়ে যে ব্যায়ামটা করেন আপনি, এক পায়ে দাঁড়িয়ে, সেটা দীর্ঘক্ষণ করা উচিত নয়। সেটারও কতগুলো নির্দিষ্ট নিয়ম আছে। এই যে ব্যালেন্স অ্যান্ড প্রোপ্রিওসেপশন এক্সারসাইজ, এটা খুবই ভালো, এটা নানা কাজে দেয়, সেটা ঠিক, কিন্তু এটার সঙ্গে সরাসরি পেটের মেদ কমার কোনো যোগাযোগ নেই, এ কথা একদম নির্দ্বিধায় বলা যায়। তবে পেটের মাসল টোন্ড হতে পারে কিছুটা। এবারে এই এক পায়ে দাঁড়িয়ে করতে গেলে যদি আপনার ব্যথা হয়, তাহলে দেখতে হবে আপনার পায়ের বা কোমর থেকে যে অংশটা, কোমরের নিচের যে অংশটা, সেখানে কোনো সমস্যা আছে কিনা। সেই সমস্যাটা আগে আইডেন্টিফাই করতে হবে এবং সেই সমস্যার চিকিৎসা অবশ্যই করতে হবে। না, এক পায়ে দাঁড়ানোর ব্যায়ামের জন্য আপনার একদিকটা যখন ব্যথা হচ্ছে, তখন আপনি এটা অবশ্যই নিজে নিজে কন্টিনিউ করবেন না, তার আগে আপনি চিকিৎসকের পরামর্শ নিন। তবে আরও একটা কথা বলার, সেটা হচ্ছে যে উনি আরেকটা প্রশ্ন করেছিলেন এর সঙ্গে। না, এই একটাই প্রশ্ন একটাই করেছি। প্রশ্ন করেছিলেন তো? আচ্ছা, সুতরাং আপনি এটা কিন্তু নানা কারণে হতে পারে। আমি কোমরের কারণে, বাটাকের কারণে, থাইয়ের কারণে, আর এই ধরনের আরেকটা বিষয় যেটা বলা, এই ব্যালেন্স এবং প্রোপ্রিওসেপটিভ এক্সারসাইজ কিন্তু আপাতভাবে আপনার যদি সেরকম সমস্যা হয়, না দাঁড়িয়েও করা যায়, সেগুলো অন্তত আপনি করুন। তাহলে সেখান থেকে ওই সংক্রান্ত যে লাভগুলো পাওয়ার কথা, সেটা আপনি পাবেন। আর এর মধ্যে আপনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। আর আরো একটা কথা যেটা মানে মনে হয় আপনি যদি একবার বলে দেন আরো একবার করে, যে যেকোনো ব্যায়াম, যেকোনো এক্সারসাইজ বা যেকোনো যোগাসন যাই করুন না কেন, প্রপার ওয়েতে, মানে একজন প্রশিক্ষিত শিক্ষকের কাছ থেকেই শেখাটা জরুরি, সেটা কতটা ঠিক? সে তো যে কোনো জিনিসই শিখতে গেলে ঠিক জায়গা থেকে শিখতে হবে। সেই শিক্ষক সামনাসামনি মানুষ হতে পারেন, বা সেই শিক্ষক আমরা অনলাইনেও হতে পারেন, এআইও হতে পারেন আজকের যুগে, কিন্তু সেক্ষেত্রেও অথেন্টিসিটিটা চেক করে নিতে হবে হুম, হুম। এবং সেইটা করা দরকার। তবে সেটা সাধারণ ব্যায়ামের ক্ষেত্রে। এই সাধারণ ব্যায়াম আপনি যদি নিরোগ হন, যদি কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু যে কোনো ব্যায়াম আপনি যে কোনো শিক্ষক বা প্রশিক্ষকের, ব্যায়াম শিক্ষক বা ব্যায়াম প্রশিক্ষকের কাছে শিখে করতে পারেন। এমনকি কোথাও থেকে দেখে দেখে নিজে নিজেও করতে পারেন, ঠিকভাবে শিখতে পারলে। কিন্তু যদি আপনার কোনো সমস্যা থাকে, কোনো রোগ থাকে, তাহলে কিন্তু প্রথমে চিকিৎসকের কাছে যাওয়া উচিত আপনার, যে তিনি বলে দিতে পারেন আপনার যে কোন ধরনের জিনিস আপনার পক্ষে করা চলবে আর কোন ধরনের জিনিস একেবারেই করা যাবে না। এটা কিন্তু সাধারণ ব্যায়ামের ক্ষেত্রে বললাম। আর চিকিৎসার ব্যায়াম, অর্থাৎ কোনো রোগ হলে যেটা সারাবার জন্য যেটা করা উচিত, সেটা কখনোই যে কোনো শিক্ষক, যিনি ব্যায়াম শিক্ষক বা শিক্ষিকা, তার কাছ থেকে শিখে করার কথা নয়। এবং অথবা কোনো এক জায়গায় দেখলেন বা পড়লেন বা অন্য কেউ, অন্য কোনো রোগী এটা করেন, সেটা দেখে আপনার করার কথা নয়। একমাত্র চিকিৎসকের কাছে যাওয়ার পর তার নির্দেশ মতো, তার প্রেসক্রিপশনের মতো এবং প্রয়োজনে ফিজিওথেরাপিস্টের গাইডেন্সে
সেই চিকিৎসার ব্যায়ামগুলো করা উচিত। এখন জিমে বা এই নর্মাল শারীরিক কসরতের ক্ষেত্রে ওয়েট ট্রেনিং একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই আমি বলছি যে একেবারে কম বয়সীরা বা বেশি বয়সীরা কি ওয়েট ট্রেনিং করতে পারেন? বা সবারই কি এটা করা উচিত? এক মানে সোজা কথায় বলতে গেলে এটা সবার করা উচিত, আচ্ছা। কিন্তু তার মধ্যে এক্সেপশনটুকু বলে দিই। সেটা হচ্ছে মানে একদম জন্মাবার পর থেকে 7 বছর পর্যন্ত কোনো ওয়েট ট্রেনিং করানো হয় না, কিন্তু সে নিজে করে ওয়েট ট্রেনিং। বাচ্চা যখন হামাগুড়িও দিতে পারে না, তখন দেখবেন প্রচন্ড জোরে পা ছুঁড়ে। হুম। এটাও কিন্তু তার পায়ের ওয়েটের এগেনস্টে করছে, সেইভাবেই সে পেশিগুলোকে তৈরি করছে। অর্থাৎ এইগুলোকে রেস্ট্রিক্ট করা উচিত নয়। তাকে হাঁটতে দিতে হবে, হামাগুড়ি দিতে হবে, নির্দ্বিধায় আটকে দিলে চলবে না। ওই পড়ে যাবে বলে আটকে দিলে হবে না, হাঁটতে দিতে হবে। এবং তারপর যখন বড় হবে তাকে খেলতে দিতে হবে, লাফাতে দিতে হবে। তাতেই কিন্তু তার ওই পেশির ওজনগুলো হয়ে যায়। ওয়েট ট্রেনিং মানেই যে সবসময় রেজিস্ট্যান্স ব্যান্ডের এগেনস্টে করতে হবে অথবা ওজন নিয়ে করতে হবে তা নয়। আচ্ছা। আমি আমার শরীরের ওজনকে ব্যবহার করে ওয়েট ট্রেনিং করতে পারি, সেটা কিন্তু ন্যাচারাল ওয়েট ট্রেনিং, যেটা বাচ্চারা করে। 7 বছরের পর ওয়েট ট্রেনিংয়ে একটু ওয়েট ট্রেনিং করা যেতে পারে, সেটা হচ্ছে থেরা ব্যান্ড দিয়ে বা ইলাস্টিক ব্যান্ড দিয়ে, ফ্রি ওয়েট দিয়ে নয়। নিজের ওজনের, শরীরের ওজন খাটিয়ে তো করবেই, অর্থাৎ ওই ডন বৈঠক দেওয়া, ডিপস, প্ল্যাঙ্ক এগুলো করতে পারে। সেগুলো নিজের ওজনকে কাজে লাগিয়ে ওয়েট ট্রেনিং। এছাড়া যদি যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে করতে পারে, কিন্তু সেটাও খুব মাইল্ড হবে এবং খুব গ্র্যাজুয়ালি হতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে সুপারভাইজড হতে হবে এবং দেখতে হবে যেন তারা কখনোই খুব তাড়াতাড়ি অনেক বেশি কিছু না করে ফেলে। এবার এই 0 থেকে 7 বললাম, এই 7 বছরের উপর 7 থেকে 10, এটা মোটামুটি এইটা। 10 থেকে 13 এখানে আমি খুব হালকা ওজন দিতে পারি, ফ্রি ওয়েট যেগুলোকে বলে, কিন্তু সেটাও সুপারভাইজড হতে হবে, খুব আস্তে আস্তে হবে, মাইল্ড টু মডারেট, কখনোই সিভিয়ার নয়। আর এরম ভাবে আস্তে আস্তে বাড়তে 16 বছরের পর কিন্তু মোটামুটি ভাবে তারা বড়দের মতো আস্তে আস্তে করতে পারে। বড়দের মতো করতে পারে মানে আজকেই আমি একদম 26 বছরের লোক যা করছে সেটা করে ফেললাম তা নয়, গ্র্যাজুয়ালি করতে পারে, কিন্তু মোরাললেস তারা অ্যাডাল্টরা যা করতে পারে তারাও তাই করতে পারে। আর এই 0 থেকে 7 বললাম বটে, কিন্তু এখন প্রচুর দেশে একদম বাচ্চাদেরও প্রফেশনাল লিগ আছে, হকি লিগ, ফুটবল লিগ। সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে স্পেশালি সুপারভাইজড কন্ডিশনে 6 বছর থেকে ওই ট্রেনিংটা শুরু করা যেতে পারে। ফেসবুক আচ্ছা, লাইভে এটা গেল একদিক এক্সট্রিম। না, এই উত্তরটা খুব ইম্পর্টেন্ট, ভুল ধারণা আছে। আর ওই এক্সট্রিমটার কথাও ভাবতে হবে। বয়স্কদের জন্য ওজন তোলা যাবে না, এটা একদম ভুল কথা। আচ্ছা। বরং বয়স্করা যে কোনো বয়সেই তুলতে পারেন, ওজন তুলতে পারেন, রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে করতে পারেন এবং নিজের শরীরকে কাজে লাগিয়ে, যেটা আমি ওয়েট ট্রেনিং বললাম, সেটাও করতে পারেন। তাদের ওয়েট ট্রেনিং আরো বেশি করে করা দরকার। এখন মানুষ অনেক বেশি দিন বাঁচছে। আচ্ছা। স্বাধীনতার সময়ে 40, 42, 43 এরকম একটা কি 47 বছর বোধহয় লাইফ এক্সপেক্টেন্সি ছিল ভারতবর্ষে, এখন সেটা 75, 78 এরকম। এই বেশি দিন বাঁচতে বাঁচতে কিন্তু সার্কোপেনিয়া হচ্ছে। সার্কোপেনিয়া মানে মাসল ওয়েস্টিং, এবং তারই হাতে ধরে আসছে সার্কোপেনিয়া, অস্টিওপেনিয়া, হাড় ফোঁপড়া হয়ে যাওয়া, অস্টিওপোরোসিস। আচ্ছা। এবার সার্কোপেনিয়া, অস্টিওপেনিয়া এগুলোকে প্রিভেন্ট করা, এবং এগুলো থেকে কি হয়, আমি পড়ে গিয়ে পা ভেঙে যাওয়া, খুব সাধারণ চোটে ভেঙে যাওয়া, অস্টিওপোরোটিক ফ্র্যাকচার, সেগুলোকে প্রিভেন্ট করা। এবং আমার ব্যালেন্স, কোঅর্ডিনেশন এগুলো রাখার জন্যও কিন্তু স্ট্রেংথ ট্রেনিং খুব দরকার। মাসলের পাওয়ার বেড়ে গেলে জানবেন সব জিনিস ভালো। সুতরাং তাদেরও করার কথা, কিন্তু তাদের ক্ষেত্রেও করতে হবে যদি, হ্যাঁ, এবার নিশ্চয়ই তার কারোর হয়তো আনস্টেবল অ্যানজাইনা আছে, রিসেন্ট মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়েছে, সেটা তার ক্ষেত্রে করা চলবে না। বিশেষ কতগুলো মেডিকেল রিজনস আছে, যেগুলো কন্ট্রাইন্ডিকেশন আছে, তাদের ক্ষেত্রে অন্যরকম ভাবে স্ট্রেংথ ট্রেনিং করতে হবে, কিন্তু সেগুলো করা যাবে না। সেগুলো আপনাকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়ে করতে হবে, কিন্তু তাদের ক্ষেত্রে ওই বাচ্চাদের মতো একটু গ্র্যাজুয়ালি হতে হবে, বেশি গ্র্যাজুয়ালি, পারলে সুপারভাইজড, এবং হঠাৎ করে খুব বেশি সিভিয়ার গ্রেড কখনোই নয়, মাইল্ড টু মডারেট। এবং ওজন যদি দিতে হয়, এমনকি হয়তো অনেকে ভাববেন যে সে কি, আমি তো ছোটবেলায় করে এসেছি, এখন 500 গ্রাম নিয়ে করবো। না, 500 গ্রাম নিয়েই করা শুরু করা ভালো। 500 গ্রাম থেকে 1 কেজি, তারপর 2 কেজি হোক, তারপর বাড়ুক, খুব গ্র্যাজুয়ালি হতে হবে। আর যাদের ব্যালেন্সের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে করা চলবে না, এগুলো মাথায় রাখতে হবে। খুব বেশি বয়স্ক যাদের কোঅর্ডিনেশনের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে অন্যভাবে করানো হয়, যেমন ফ্রি ওয়েটের বদলে মেশিন ওয়েট ব্যবহার করা হয়। সেখানে দুম করে পড়ে গিয়ে ইনজিওর্ড হওয়ার চান্স থাকে না, হাত থেকে পড়ে গেল ওজন, সেটা হয় না। এই সব ভাবনাগুলো মাথায় রেখে কিন্তু মোটামুটি ভাবে বলতে গেলে ওই 0 থেকে 7 বাদ দিলে তারপরে সবারই
ওয়েট ট্রেনিং করা উচিত, করা সম্ভব, করা দরকার। ওই 0 থেকে 7 তারাও করছে, কিন্তু ন্যাচারাল ওয়েট ট্রেনিং। বাহ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, একদম তাই। ফেসবুক লাইভে আমাদের অনেক প্রশ্ন এসেছে, তার মধ্যে ফেসবুক লাইভ মানে ফেসবুকে তার প্রোফাইলের নাম কিনা মোল্লা। তিনি বলছেন যে আমি কলকাতা 104 থেকে বলছি, আমি সেলাইয়ের কাজ করি, দিনে 8 থেকে 10 ঘন্টা ঘাড়ে ব্যথা হয়, এবং দিনে 8 থেকে 10 ঘন্টা তিনি কাজ করেন, ঘাড়ে ব্যথা হয় এবং বাইক চালানোর সময় মাথা ঘোরে। এর প্রতিকার যদি একটু বলেন। 8 থেকে 10 ঘন্টা কাজ করেন তিনি ওই মায়োফেশিয়াল কাজ। পেন সিনড্রোম, মাসল স্টিফনেস, আপার ট্রাপেজিয়াস স্টিফনেস ইত্যাদি ইত্যাদি রোগে আক্রান্ত। এটা বোঝাই যাচ্ছে। যারা সেলাইয়ের কাজ করেন, যারা জরির কাজ করেন, যারা হীরের কাজ করেন, সোনার দোকানে কাজ করেন, তাদের মধ্যে এই জিনিসটা বেশি হয়। আমরা সবসময় কম্পিউটার, সফটওয়্যার ইত্যাদি ইত্যাদি কথা বলি, ঠিক আছে, কিন্তু এই পেশেন্টরাও আমার কাছে প্রচুর আসেন, এই প্রফেশনের, এই পেশার রোগীরাও। তাদের কিন্তু এই মায়োফেশিয়াল পেন সিনড্রোম, এটা নিয়ে আগে আলোচনা হয়ে গেছে। এটা কি নিয়ে আমি আর নতুন করে সবকটা বলবো? প্রতিকার ওনার একটাই ব্যাপার, যে অতক্ষণ ঘাড় ঝুঁকিয়ে কাজ করা চলবে না, মাঝে মাঝেই ওনার ঘাড়টাকে নাড়িয়ে নিতে হবে, কাঁধের পেশিগুলোকে নাড়িয়ে নিতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে এমনভাবে সেলাইয়ের মেশিনটাকে রাখতে হবে যাতে ওনার ঘাড়টা বেঁকে না যায়, সামনের দিকে ঝুঁকে না বসেন, যথাসম্ভব সোজা। এবং আশা করি উনি পায়ে চালানো মেশিনই ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু চেয়ার টেবিলে বসে করা যায়। জাস্ট একটু যদি তুলে নেওয়া যায় সেলাইয়ের মেশিনটা, তাহলেই হয়তো ওনার সমস্যার সমাধান অনেকটা হতে পারেন। আর বাইক চালালে যেটা মাথা ঘোরে, বাইক চালাবার সময় মাথা ঘোরে না, বাইক চালিয়ে ঘাড় ঘোরাতে গেলে মাথা ঘোরে, এই জিনিসটা না জানলে আমি কিন্তু সঠিক উত্তরটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আচ্ছা, আরেকজন এই ব্যাপারটা বলছেন যে আমার মাঝে মাঝে কানে তালা লেগে যায় আর কি, হালকা মাথাও ঘোরে। এটা কি কানের সমস্যা থেকে হচ্ছে? না, কানের এটা সমস্যা তো- থেকে যতটা হতে পারে, কানে তালা লাগার সমস্যা কানের সমস্যা থেকেও যেমন হতে পারে, আরো বেশি সমস্যা নাকের সমস্যা থেকে হয়। আপনার নাকে যদি ডেভিয়েটেড নেজাল সেপ্টাম থাকে, বা নাকে কোনো কারণে যদি খুব রাইনাইটিস হয়, অর্থাৎ খুব সারাক্ষণ সর্দি ভর্তি থাকে, তখন নাকের সঙ্গে কানের একটা নালি থাকে, মানে যুক্ত করে একটা নালি, ইউস্টেশিয়ান টিউব, সেটা ব্লকেড হয়ে গিয়ে অনেক সময় এই সমস্যা হয়। সুতরাং এটা আপনার কানের সমস্যা হতে পারে, এটা নাকের সমস্যাও হতে পারে। আমাদের সাথে আজকে রয়েছেন ডক্টর ক্ষেত্র মাধব দাস, প্রখ্যাত ডক্টর, যিনি আমাদেরকে বলে দিচ্ছেন আজকের যে সফট টিস্যুর বিভিন্ন ধরনের সমস্যার প্রতিকার। আর আপনারা আছেন আমাদের সাথে অলরেডি ফেসবুকে, কিন্তু 10,000-এর মতো মানুষ আমাদের সাথে জয়েন করেছেন। 10.3K একটা পেজে রয়েছে, আর একটা পেজে প্রায় 1000-এর মতো আমাদের সাথে রয়েছেন, আমাদের যারা দেখছেন ফেসবুক লাইভে। তার সাথে সাথে আপনারা ফোন করতে পারেন যদি সরাসরি কথা বলতে চান, 22488085 এই নাম্বারে ফোন করতে পারেন। হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992, এই নাম্বারে টেক্সট মেসেজও করতে পারেন। আর আমাদের ফেসবুক লাইভে যারা আপনারা আছেন, তারা যদি মনে করেন যে কোনো রকম এইরকম আজকের সফট টিস্যুর কোনো রকম সমস্যা নিয়ে আপনি কথা বলবেন, তাহলেও কিন্তু একদম সরাসরি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সেই কমেন্ট কিন্তু আমরা তুলে ধরবো আজকের আমাদের ডাক্তারবাবুর কাছে। একজন আচ্ছা, বন্ধুর হুম। কথা একটু বলবো। আমাদের লাইভে প্রশ্ন করছেন যে আমার মেয়ের ওয়াক করতে পারছে না, বয়স কত? পায়ের পাতাতে খুব পেইন হচ্ছে, বয়স কত? সেটা কিন্তু লিখে জানার নিন। নেই, হাঁটতে পারছে না, কি করব? বয়সটা তাহলে তিনি তার জানাক, মানে বরং খুব আমরা একটু সম্ভবত বাচ্চার কথাই বলছেন। আমারও মনে হচ্ছে যে বাচ্চা। হাঁটতে পাচ্ছেন না, পায়ের তলায় ব্যথা করছে, যদি এটা হয় তাহলে আগে দেখতে হবে একদম বাচ্চার ক্ষেত্রে তার মিডিয়াল আর্চটা তৈরি হয়েছে কিনা, অর্থাৎ ফ্ল্যাট ফুট আছে কিনা। ফ্ল্যাট ফুটের সমস্যা যদি থাকে তাহলে বাচ্চা হাঁটতে পারবে না, বা হাঁটতে গিয়ে বারবার পড়ে যাবে, দৌড়তে পারবে না, এবং তারই সঙ্গে পায়ের ব্যথা হবে। সুতরাং এটা যদি ওই রকম বয়সের বাচ্চা হয় তাহলে সব থেকে সম্ভাব্য কারণ এটাই। আচ্ছা, আরেক বন্ধু বলছেন যে আমার রাইট সাইডে শোল্ডারে পেইন হচ্ছে কিছু মান্থ ধরে, কি করব? কি যেটা করব আমরা বলতে, বলছিলাম। কিছু মান্থ ধরে যখন কি করবর উত্তর একটাই, আপনি আর এক ফোঁটাও দেরি না করে, অনেক দেরি করে ফেলেছেন, বেশ কয়েক মাস চিকিৎসককে দেখান। এবং রাইট সাইডে শোল্ডারে ব্যথা হচ্ছে, শোল্ডারটা ওনার যদি, বয়স কিন্তু 27, সুতপা ঠিক আছে, মণ্ডল। শোল্ডার বলতেও কিন্তু অনেকে এই আপার ব্যাকটাকেও বোঝান, আবার শোল্ডার। আপার ব্যাকে যদি হয় তাহলে মায়োফেশিয়াল পেন সিনড্রোম, মাসল আপার ট্রাপেজিয়াস স্ট্রেন ইত্যাদি ইত্যাদি হওয়ার সম্ভাবনা বেশি। আর শোল্ডারে যদি হয় তাহলে তো একদম বিসিপিটাল টেন্ডিনাইটিস, রোটেটর কাপ টেন্ডিনোপ্যাথি, অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, এমনকি ইম্পিঞ্জমেন্ট সিনড্রোম, বিসিপিটাল টেন্ডিনাইটিস সবকিছুই হতে পারে। অর্থাৎ এগুলো কিন্তু সবই সফট টিস্যুর রোগ। আপনি কিন্তু দেরি না করে দেখান। 26 বছর মানে উনি যে কোনো কারণে কোনো লেগে গিয়ে হয়েছিল কি হয়নি,
নাকি কি কাজ করেন, এগুলো কিন্তু জানা দরকার। আমরা তো এইটুকু হ্যাঁ, উত্তর শুনে just এক line আমি এটুকুই বলতে পারি যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো এগুলো হওয়ার সম্ভাবনা। আমাদের 22488085 এও কিন্তু আপনারা ফোন করতে পারেন, সেখানে আপনারা ডিটেলে বলতে পারবেন বিষয়টা, ডাক্তারবাবু প্রশ্ন করলে তার উত্তর দিতে পারবেন। আর আসুন আমাদের 9903059992 তে হোয়াটসঅ্যাপ অথবা মেসেজে, আর রয়েছেই তো ফেসবুক লাইভ। আচ্ছা, একটু আগে আমরা কথা বলছিলাম ফ্রোজেন সোলটা নিয়ে। আরো একটা টার্ম যেটা এখন ইদানিং শোনা যায়, বলা যায়, বা আমরা হয়তো ইদানিং শুনছি, আপনারা জানেনই, সেটা হচ্ছে টেনিস এলবো। এইটা কি ঠিক? মানে এই যে হাতের কনুইয়ের কাছে একটু ব্যথা হলো মানে আমরা ভাবি এই রে টেনিস এলবো হলো নাকি? মানে এটা কি? আমি যখন শুরুতে হুম। বললাম কোথায় কোথায় কি কি হতে পারে হুম, সফট টিস্যু ইঞ্জুরি, হুম। তখনও কিন্তু এই টার্মটা বলেছিলাম, একদম। এই নামটা বলেছিলাম। তার সঙ্গে সঙ্গে আরো একটা বলেছিলাম গলফার্স এলবো। এবার কনুইয়ে ব্যথা হলে সব থেকে কমন যেটা হয় টেনিস এলবো, আর তারপরেই সব থেকে কমন হয় গলফার্স এলবো। কনুইয়ের কোন দিকে ব্যথা, আমরা হাতটা রাখলে যদি কনুইয়ের বাইরের দিকে ব্যথা হয় তাহলে সেটা টেনিস এলবো, ভেতরের দিকে ব্যথা হলে সেটা গলফার্স এলবো। খুব সহজ করে বললাম, বাইরের দিকে আরো নানা কারণে ব্যথা হতে পারে, ভেতরের দিকেও আরো নানা কারণে ব্যথা হতে পারে, কিন্তু কমনেস্ট কজ এটা কি? এই কনুইয়ের বাইরের দিক থেকে কবজি থেকে হাতটাকে ওপর দিকে তুলতে গেলে যে মাসেলগুলো লাগে সেই মাসেলগুলো ওখান থেকে উৎপন্ন হয়, ওই মাসেলগুলো অরিজিন ওখানে। আর কবজি থেকে হাতটাকে এই দিকে তুলতে গেলে যে মাসেলগুলো লাগে রিস্ট ফ্লেক্সার্স, সেগুলো তৈরি হয় ভেতরের দিক থেকে, কনুইয়ের ভেতরের দিকের অংশে। এবার ওই জায়গার যদি প্রদাহ হয় তাহলে ল্যাটারাল এপিকন্ডিলাইটিস বলে আর মিডিয়াল এপিকন্ডিলাইটিস বলে, যথাক্রমে টেনিস এলবো এবং গলফার্স এলবো। এগুলো কেন হয়? আমি অ্যাবনর্মাল পজিশনে যদি কাজ করি, অতিরিক্ত ভারী, আমার পেশির যা ক্ষমতা নেই তার থেকেও বেশি ভারী কাজ যদি আমি রিস্টে করতে চাই, তুলতে চাই, বা রিপিটেটিভ মুভমেন্ট যদি করি, একই কাজ বারবার ধরে করে যাচ্ছি, তখন হয়। আমরা টেনিস এলবো বা গলফার্স এলবো হলে সেই জন্য বলি কিছুদিন কিন্তু আপনাকে এই ধরনের কাজ বন্ধ রাখতে হবে। সেটা জামা কাপড় নিংড়ানোও হতে পারে, ক্যাপ খোলা ক্যাপ বন্ধ করা হতে পারে, স্ক্রুইং আনস্ক্রুইং মুভমেন্টও হতে পারে, অর্থাৎ এই রিপিটেটিভ মুভমেন্টগুলো বন্ধ করতে পারি। এইগুলো হওয়ার জন্য পেশির যে অরিজিনে যে ইনফ্লামেশন হয় সেখান থেকেই এই রোগটা হয়। সফট টিস্যু সার্কোমা সম্পর্কে যদি একটু বলেন। সার্কোমা হচ্ছে এক ধরনের টিউমার। কার্সিনোমা আর সার্কোমা, ম্যালিগন্যান্ট টিউমার মূলত দু ধরনের। কার্সিনোমা এপিথেলিয়াল টিস্যুর আর সফট টিস্যু অন্য টিস্যু। সুতরাং সফট টিস্যু যা হবে সবই হচ্ছে সার্কোমা। ঠিক আছে, আচ্ছা। এক কথায়। আচ্ছা, আচ্ছা, মানে অনেক টিউমার দু ধরনের হতে পারে, একটা বিনাইন, একটা ম্যালিগন্যান্ট। অর্থাৎ ম্যালিগন্যান্ট বলতে আমরা সচরাচর যে কথাটা ব্যবহার করি ক্যান্সারাস। হুম। এবার তার আবার দুটো ভাগ, যে দুটো আমি বললাম। এই যে টিউমার, তার মানে একটা পিণ্ড। হ্যাঁ। এটা কি উপর আমরা বুঝতে পারবো, উপর থেকে দেখতে পাবো যে একটা জায়গায় ডেলা টিউমার পাকি আছে? জিনিসটা অনেক সময় ভেতরে হয়, ও, যখন আমি ভেতরে। বুঝতে পারবো না। হুম। যদি সুপারফিশিয়াল টিউমার হয় আমি বুঝতে পারবো। অনেক সময় ভেতরে হয় যেগুলো ডেলা পাকি এতটা আছে যেটা বাইরে থেকে বোঝা সম্ভব নয়, বা বাইরে থেকে মানে আরো বড় হওয়ার পর আমরা বুঝতে পারি, তার আগে বুঝতে পারবো না। অর্থাৎ আচ্ছা। ভেতরে সবসময় বুঝতে পারবো না। সেই জন্যই তো অনেক ক্ষেত্রেই ক্যান্সার, টিউমার এগুলো পরে ধরা পড়ে। হুম, হুম। ঠিক আছে, সেই জন্য আর্লি ডিটেকশন ইজ দ্য কি এখন আমরা বলি। সেটা আমরা লক্ষণগুলো থেকে বুঝতে পারবো। হ্যাঁ। আচ্ছা। আরো একটা জিনিস সব যেটা সময় লক্ষণ থেকে বোঝা যায় না, সেই কারণেই কিন্তু দেরিতে ডিটেক্টেড হয়। সেই জন্যই নানা রকম পদ্ধতি, ইনভেস্টিগেশন বেরিয়েছে, ডায়াগনস্টিক টুল বেরোচ্ছে, যাতে আমরা ওই ধরনের টিউমার, ক্যান্সার, মানে সার্কোমা, টিউমার সবকিছুকেই হুম। যাতে আগে আমরা কার্সিনোমা, সার্কোমা সবকিছু ডিটেক্ট করতে পারি। ঠিক। বেশ। আচ্ছা, এই যে আমাদের সফট টিস্যুর কথা বলছিলাম, এবং বিভিন্ন সময় দেখা যায় যে ঘুম থেকে ওঠার পর দেখা যায় যে একদম সঙ্গে সঙ্গে মাটিতে যখন আমরা বিছানা থেকে পা ফেলছি, কোথাও একটা স্টিফনেস থাকে। সেই ক্ষেত্রে বিছানা থেকে ওঠার পর যাদের এটা মনে হয়, সেক্ষেত্রে তারা কোনো রকম স্ট্রেচিং বা কোনো কিছু কি এমন রয়েছে যেটা করে তারপরে নামলে এই জিনিসটা আর হবে না? বিশেষ ঠিক। করে শীতকালে খুব দেখা যায়। খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা করতেই পারেন। পাশ ফিরে শুয়ে পায়ের গোড়ালিটাকে ওপরে তোলা, নিচে নামানো, পাশ ফিরে শুয়ে বিছানার চাদর ঘেঁষে চাদর বরাবর হাঁটু ভাঁজ করা, সোজা করা, এবং চিত হয়ে শুয়ে একটা পা সামনে একটা পা পেছনে এগিয়ে পেছনে করা, হিল স্লাইড, এই তিনটে জিনিস করতে পারেন। এবং তারপর এপাশ ওপাশ করতে পারেন, লগ রোলিং এর মতো, গোটা শরীর নিয়ে ডান দিকে ঘোরা, বাঁ দিকে ঘোরা ইত্যাদি করতে পারেন। এবং তারপরও বসে যদি পায়ের ওপর নিচ করেন, পায়ের গোড়ালি থেকে পায়ের পাতাকে
সেটাও তারা লাভবান হতে পারেন। বিশেষত ঘুম থেকে উঠেই যাদের গোড়ালির তলায় ব্যথা করে, বেশিরভাগ ক্ষেত্রে প্ল্যান্টার ফেশিয়াইটিসের জন্য এটা হয়। প্ল্যান্টার ফেশিয়াইটিস হচ্ছে গোড়ালি, পায়ের তলায় আমাদের যে মোটা পুরু চাদরের মতো জিনিস থাকে সেটাকে আমরা বলি প্ল্যান্টার ফেশিয়া। সেইটা যখন ইনফ্লেমড হয়ে যায়, শক্ত হয়ে যায়, টাইট হয়ে যায়, তার জন্য গোড়ালির তলায় ব্যথা হয়, তাকে বলা হয় প্ল্যান্টার ফেশিয়াইটিস। তাদের ক্ষেত্রে এটা লাভ হতে পারে। এবং তারপরে সঙ্গে সঙ্গে এই স্টিফনেসের জন্য অনেক রোগ হয়। আমি একটা কথা বলছিলাম যে ঘুম থেকে উঠে এমনকি বেসিনে নিচু হয়ে মুখ ধুতে গেলে অনেকের ডিস্ক প্রোল্যাপস হয়। সকালবেলায় আমাদের পিঠ, কোমর স্টিফ হয়ে থাকে। সেই কারণে আমরা যদি একটা পা সামনে দিয়ে একটা পা পেছনে, আরো ভালো হয় যদি একটা ছোট্ট টুল থাকে 6 ইঞ্চি উঁচু, সেই টুলটার ওপর একটা পা সামনের পাটাকে এগিয়ে রাখলাম, দিয়ে যদি আমরা বেসিনে ঝুঁকি, স্পাইনটাকে যথাসম্ভব সোজা রেখে সকালবেলা উঠেই যদি হঠাৎ করে ওজন তুলতে না যাই, এই জিনিসগুলো করলে কিন্তু লাভ হতে পারে আমাদের। আমাদের হোয়াটসঅ্যাপে এক বন্ধু লিখেছেন, অনিন্দিতা লিখছেন, আমার মায়ের এজ 66 ইয়ার্স, আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট অনেক ডক্টরের সাথে কনসাল্ট করা হয়েছে, তো যদি আপনি একটু সাজেস্ট করেন যে এ ব্যাপারে কি করা উচিত, কিন্তু আবার হচ্ছে না আর কি, কোনোভাবেই সুস্থ আর্থ্রাইটিস হচ্ছেন তো না। বহু ধরনের হয়, আমি প্রথমেই বলেছি। হুম, তার উপরে মূলত 2 ধরনের আর্থ্রাইটিস। অন্তত যদি আমি জানতাম যে এটা অস্টিওআর্থ্রাইটিস জাতীয়, ডিজেনারেটিভ যেটা নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস মূলত যেটাকে বলা হয় সে ধরনের, নাকি ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, হুম। তাহলে বলতে পারতাম। কিন্তু এক কথায় বলা যায় আর্থ্রাইটিসের চিকিৎসা ফার্মাকোলজিক, অর্থাৎ ওষুধ দ্বারা। সেই ওষুধ নানা রকম হতে পারে, সিমটম রিলিভিং হতে পারে অথবা ডিজিজ মডিফাইং হতে পারে। সেই ওষুধ ছাড়া যে চিকিৎসাগুলো আছে সেগুলোর মধ্যে চিকিৎসার ব্যায়াম খুব গুরুত্বপূর্ণ, নন ফার্মাকোলজিক থেরাপি। এর বাইরেও চিকিৎসা আছে, সেগুলো হচ্ছে মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর, জয়েন্ট ইনজেকশন এটসেট্রা। জয়েন্টের পেন কমানোর জন্য আরো কিছু প্রসিডিওর আছে। এর বাইরে যদি প্রয়োজন হয় তখন সার্জারির দ্বারস্থ হতে হবে। কিন্তু কোন জয়েন্ট, কি ধরনের আর্থ্রাইটিস, কোন জয়েন্ট ইনভলভ, কতগুলো জয়েন্ট ইনভলভ, তার উপর এই উত্তরটা ডিটেলসে নির্ভর করছে। শিপ্রা করার মল্লিকপাড়া ভেতর থেকে প্রশ্ন করছেন, আমার বন্ধু অনেকদিন আগে মেঝেতে পড়ে যায়, রাইট হ্যান্ডের ওপর চাপ পড়ে, তখন ট্রিটমেন্ট হয়, এক্স-রে হয়, ডক্টর বলেছিলেন নার্ভ টিস্যুর উপর চাপ পড়ে গেছে। এখন বেশ কয়েকদিন হলো হাতে পেন হচ্ছে, পেন এক জায়গায় থাকছে না, হাতে নানান জায়গায় ঘুরছে, কি করবে? আবার ডক্টরের সাথে মানে যোগাযোগ করবে কি, না আপনি কিছু সাজেস্ট করবেন? না, আমি কিছু সাজেস্ট করতেই পারি, কিন্তু আর এজ আপনি 60। অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এখান থেকে যা বলছি সেটা কিন্তু সবার কাছে একটা অ্যাওয়ারনেস তৈরির জন্য, ঠিক আছে? অর্থাৎ এইটা কিন্তু শেষ কথা কোনোভাবেই নয়। শেষ কথা আপনাকে সবসময় চিকিৎসকের সঙ্গে, আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু উনি যখন আগেই বলেছিলেন নার্ভে চাপ পড়ে গেছে, আমি জানি না আর কিছু পরীক্ষা নিরীক্ষা করে বলেছিলেন নাকি ক্লিনিক্যালি টেস্ট করে বলেছিলেন, তখন তো একটা নার্ভ ইনজুরির সম্ভাবনা আছে। এবং সেখান থেকে যখন গোটা হাতে ব্যথা হচ্ছে, অবিলম্বে কাল বিলম্ব না করে আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। আচ্ছা, এই যে সফট টিস্যুর যে ট্রিটমেন্ট, প্রাথমিক চিকিৎসা অনেকগুলো কিছু আমরা শুনলাম আপনার থেকে, যেমন ঠান্ডা সেক বা কোনো মলম, এই অনেক কিছু শুনলাম। কিন্তু যখন গুরুতর কোনো রকম চোটে আমরা দেখি কারোর মধ্যে গুরুতর চোট লেগেছে, তার ট্রিটমেন্টে অ্যাডভান্স কি এখন এসেছে যেটা সহজেই সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি? না, গুরুতর চিকিৎসা বলতে গিয়ে যদি এমন হয় যে টিস্যু ছিঁড়ে গেছে, হুম। যে ক্ষেত্রে সার্জারি দরকার, সেক্ষেত্রে সার্জারি করতে হবে। আর ব্যাপারটা গুরুতর, আমরা অনেক সময় ইনজুরি মানে ওই অ্যাকিউট ইনজুরির কথা বলি, এরপর যেগুলো আসছে আমি সেগুলো বলছি। প্রাথমিকভাবে ওই প্রাইস যেটা বললাম, তারপরেই আমাদের কি করতে হবে, ধীরে ধীরে স্বাভাবিক লোডিং এ ফেরাতে হবে, সেটা চিকিৎসার ব্যায়ামের মধ্যে ওষুধ দ্বারা। এবং প্রয়োজন হলে আমরা সেখানে, এখন সফট টিস্যুর নানা রকম সমস্যা হয়, সফট টিস্যুর ইনজুরির জন্য যে আধুনিক যেটা এসে গেছে, আমি লেজার যেমন বললাম, তেমনি এক্সট্রা কর্পোরাল শক থেরাপি আছে। এছাড়াও ইনজেকশন, মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর আছে। মিনিমালি ইনভেসিভ প্রসিডিওরের মধ্যে এখন অনেক কিছু ব্যবহার হচ্ছে। প্লেটলেট রিচ প্লাজমা তো ব্যবহার করা হয়, তারও কিছু টিস্যু হিলিং প্রপার্টি আছে, ঠিক আছে? এবার এই প্লেটলেট রিচ প্লাজমার পর এখন অনেক জায়গায় স্টেম সেলও ব্যবহার হচ্ছে, কিন্তু এখনো সেটা ঠিকভাবে এভিডেন্স বেসড কোন জায়গায় কি করতে হবে দানা বাঁধেনি, কিন্তু এই সমস্ত চিকিৎসাগুলো রয়েছে। রাইস থেরাপি কি? এটা রাইস হচ্ছে আগেকার দিনে বলা হতো রেস্ট, আইস, কম্প্রেশন আর এলিভেশন। সেটা চেঞ্জ হয়ে প্রাইস হয়ে গেছে, বিকজ প্রোটেকশন কামস ফার্স্ট। সেই জন্য আমি আগে অলরেডি বলেছি প্রাইসেরই ছোট ভাগ হচ্ছে, মানে ছোট ভাই রাইস,
প্রোটেকশনটা জুড়ে গেলে প্রোটেকশন, রেস্ট, আইস, কম্প্রেশন, এলিভেশন হচ্ছে প্রাইস একদম শুরুতে যেটা করতে হয়। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘক্ষণ হয়তো বসে আছি বা শুয়ে আছি, তারপরে হঠাৎ করে উঠলে আমাদের পায়ে, যেটাকে আমরা চলতি ভাষায় বলি পায়ের ডিম, টান পিছনের ধরে দিকটা যায়। টান একদম। ধরে, এবং এমন ভাবেই টান ধরে সেটা মনে হয় যেন যে কিছু একটা বেঁধে রাখি বা কিছু করি, অনেকের সেটা আঙুলও একটা বেঁকে যায়। যন্ত্রণাদায়ক। তো সেইটার থেকে কিভাবে রিলিফ পাবো বা এটা কেন হচ্ছে? এইটাকে বলে মাসল ক্র্যাম্প, নকচার্নাল মাসল ক্র্যাম্প। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি, তার কারণ হচ্ছে এগুলো বেশিরভাগ রাতে দেখা যায়। হুম, ঘুমোতে ঘুমোতে হঠাৎ একদম। একেবারে কামড়ে ধরলো ওই পায়ের ডিম বা কাফ মাসল, আঙুলের ওপর আঙুল চলে গেল। আবার অনেক সময় অনেকে সাঁতার কাটতে কাটতেও হয়, ঠান্ডায় হয়, এগুলো বেশি হয়। এর নির্দিষ্ট প্যাথোফিজিওলজি এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেটা বাড়ে, সেটা হলে কারোর যদি মায়োপ্যাথি থাকে কোনো কারণে বাড়তে পারে। কেউ যদি, কারোর রক্তে যদি সিপিকে বাড়ে, সেটা স্ট্যাটিন খাওয়ার জন্য, স্ট্যাটিন খুব কমনলি এখন খাওয়া হয় ডিসলিপিডিমিয়ার জন্য। অর্থাৎ ডিসলিপিডিমিয়া কথাটা অনেকের ক্ষেত্রে খটোমটো লাগে, কোলেস্টেরল কথাটা বললে হবে। শুধু কোলেস্টেরল আমরা দেখি না, অনেকগুলো লিপিড প্রোফাইলের উপর দেখে তবে চিকিৎসা করা হয়, সেই জন্য এটা ডিসলিপিডিমিয়া। যাই হোক, ওই কোলেস্টেরল ওষুধ খেলে। এর বাইরেও কারো যদি ডিহাইড্রেশন হয়, সেই ডিহাইড্রেশনের জন্য হতে পারে। কিন্তু এর বাইরে বহু কারণ আছে যেগুলো কারণ খুঁজে পাওয়া যায় না। এর উত্তর হচ্ছে ডিহাইড্রেশন অ্যাভয়েড করতে হবে, আমার এই পায়ের সঞ্চালনটা করতে হবে। এই যাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়, তারা যদি ওই পায়ের পাতা ওপর নিচ করে, তাদের ক্ষেত্রে দেখা যায় কম হয়। তারা যদি দিনের মধ্যে 3-4 বার করে এবং ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে যদি করে, সেক্ষেত্রে কম হওয়ার সম্ভাবনা বাড়ে। আর এর সঙ্গে কিছু ওষুধ আছে যেগুলো এখনো পর্যন্ত পুরোপুরি এভিডেন্স বেসড একেবারে নয়, কিন্তু কিছু এভিডেন্স আছে। ভিটামিন ই জাতীয় ওষুধ, ইভিয়ান বা খুব কমনলি পাওয়া যায়, বা আরো আরো কতগুলো ওষুধ আছে সেইগুলো। এবং তার সঙ্গে খুব রেয়ার ক্ষেত্রে যাদের কোনো ওষুধেই কাজ করে না, তাদের ক্ষেত্রে অনেক সময় অ্যান্টি ম্যালেরিয়ার এগেনস্টে যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করা হয়, তার মধ্যে 2-1টা যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন ইত্যাদি ব্যবহার করে চিকিৎসা করা যেতে পারে। এটার সঙ্গে যে আঙুলও বেঁকে যায়, সেটাও কি স্বাভাবিক? একই ওই মাসল একই ক্র্যাম্প কারণে। থেকেই হয়। প্রথম মাসল ক্র্যাম্প ওই যে বেঁকে যায়। শুরুতেই বলেছি, মাসল হচ্ছে যে পেশি বলতে আমরা যে মোটা সোটা জায়গাটাকে বুঝি, সেই পেশিটা যখন সরু হয়ে গিয়ে হাড়ের কাছে গিয়ে লাগে, সরু অংশটাকে বলে টেন্ডন। এবার পেশির টানের জন্য ওই আঙুলের ওখানে অত বড় বড় ফোলা ফোলা পেশি নেই, কিন্তু টেন্ডনটা তো ওই অব্দি গেছে। পেশির টান হলো, তখন ওই টেন্ডনটা ছোট হয়ে গেল, একটা আর একটার উপর উঠে গেল তখন। একদম। দেখো, খুব বেশি আমাদের সময় আর studio-তে, আমাদের হ্যাঁ, নেই, তাই যাওয়ার আগে একটা টেক হোম take home মেসেজ, message। যে আমাদের ভালো থাকা, সুস্থ থাকা, সফট টিস্যুকে ভালো রাখা নিয়ে যদি কিছু বলেন। সফট টিস্যুকে ভালো থাকা, সুস্থ থাকার জন্য এক হচ্ছে পশ্চার মেনটেন করতে হবে ঠিকভাবে, বসা, দাঁড়ানো, শোয়া, সর্বক্ষেত্রে ঠিক মতো জুতো পরতে হবে হাঁটার সময়। হাঁটাটাও খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘক্ষণ এক নাগাড়ে এক কাজ করব না, এবং মাঝে মাঝে ব্রেক নেব, মাঝে মাঝে ব্রেক নিয়ে সেই জায়গাগুলোকে নাড়িয়ে নেব, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনা করব। এবং তার সঙ্গে অবশ্যই সঠিক খাদ্যাভ্যাস, সঠিক ঘুম এবং সাধারণ ব্যায়াম, রোজকার ব্যায়াম করব, যাতে আমাদের সফট টিস্যুগুলো ঠিক মতো থাকে। তাদের যে প্রত্যেক দিনের যে ওয়ার্মিং আপটা দরকার, সেটা যেন করা থাকে। খাওয়া দাওয়ার ব্যাপারে খাওয়া দাওয়ার ব্যাপারে ব্যালেন্সড ডায়েট, সেই ব্যালেন্সড ডায়েটের মধ্যে সবকিছু থাকতে হবে: প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস, জল এবং ফাইবার। এবং এমনভাবে খাবো যাতে ক্যালোরি এক্সেসও না হয়, ক্যালোরি বেশিও না হয়। অর্থাৎ আমাদের ওজনটাকে আমরা দেখবো, যে ক্ষেত্রে যে বয়সে বাড়ানোর দরকার অবশ্যই সে বয়সে বাড়াতে হবে, কিন্তু তারপর থেকে যখন ওজন বৃদ্ধি আটকাবার জন্য যা যা করতে হবে, সেই ব্যবস্থাটা আমাদের মাথায় রেখেই ব্যালেন্স ডায়েটটা নিতে হবে। অনেক ধন্যবাদ জানাই। আজকে আমাদের অতিথি ছিলেন অধ্যাপক ডাক্তার ক্ষেত্রমাধব দাস, কনসালট্যান্ট ফিজিক্যাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন মেডিসিনের বিশেষজ্ঞ। আর আমরা ছিলাম আরোগ্য অনুষ্ঠানে সুস্মিতা আর মৌসুমী।